শুরু করে দিই। আজকে সবাইকে স্বাগত আমাদের মেডিকেল সেশনের 4B সেশনে। আজকে আমাদের সাথে আছেন প্রফেসর মনির রহমান স্যার। স্যার আমাদের সাথে প্রায় প্রতি সেশনে ক্লাস নেন। স্যার আজকে সিকেটি নিয়ে কথা বলবেন। ক্লাস স্যার এই আপনাদের সুবিধার জন্য ক্লাসটিকে স্যার দুটো ভাগে ভাগ করেছেন। আজকে তার প্রথম পার্টটা চলবে, আগামীকাল একই সময়ে আমরা সেকেন্ড পার্টটা স্যারের সাথে শুনবো। তো স্যারের সম্বন্ধে বলার কিছু নাই, বরং আমরা দ্রুতই ক্লাসে চলে যাই এবং আমরা যারা পার্টিসিপেট করছি তারা যেন সবাই একটু মিউট করে রাখি, ভিডিওগুলো অফ করি, এবং কারো যদি কোনো প্রশ্ন থাকে আমরা হাত তুললে আমরা এক এক করে বলতে পারবো, বা কোনো অ্যান্সার দিতে চাইলে হাত তুললে, তাহলে একটা ডিসিপ্লিন। আজকে আমরা বেশি কোশ্চেন আনসার করতে চাই না, নাকি আচ্ছা, কাল করবো পুরোটা আর কি। আমার মনে হয় আজকে স্যার আমরা এরপরে তো প্রশ্ন থেকে যায়, ধরেন আপনি কিছু বললেন বার্নিং কোশ্চেন থাকলে সেটা হ্যাঁ, আনসার আচ্ছা, তো ঠিক আছে, তাহলে আমরা স্যার ক্লাস শুরু করে দিই। আমরা শুরু করে দিই। ওকে, থ্যাংক ইউ ডক্টর পলাশ বিশ্বাস, এবং থ্যাংক ইউ ফর ইন্ট্রোডাকশন। আমরা এখন আমি আমার স্ক্রিন শেয়ার করতে শুরু করি। আমার স্ক্রিনকে দেখা যাচ্ছে? স্যার দেখা যাচ্ছে, স্যার ফুল স্ক্রিনে দেখা যাচ্ছে। ফুল স্ক্রিনে দেখা যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। Okay, so welcome to today's class. আজকে আমরা আলাপ করব ক্রনিক কিডনি ডিজিজ নিয়ে। আমরা চেষ্টা করব টু কিপ ইট সিম্পল, তবে ক্রনিক কিডনি ডিজিজে অনেক অনেক চেঞ্জ এবং অনেক ইয়ে ঘটে গেছে, অনেক রিভলিউশন আর ইভলিউশন ঘটে গেছে। তো সেগুলো আমরা কিছু কিছু আলাপ করব যে ক্রনিক কিডনি ডিজিজের ব্যাপার নিয়ে। আমরা একটু মিউট করে রাখি সবাইকে। সবাই এখন মিউট করে রাখলে ভালো হবে। যখন কোশ্চেন আনসার সেশন আসবে তখন আপনারা আনমিউট করে কথা বলবেন। ওকে, সো লেটস স্টার্ট। তো আমি আসলে এই ছবিটা দিয়ে এই সিকিডি আলোচনা শুরু করতে ভালোবাসি। এই ছবিটাতে যাকে দেখা যাচ্ছে তাকে আপনারা অনেকে হয়তো চেনেন। ওর নাম হচ্ছে ডক্টর ইউশা এফ আনসারি। ও এখন অ্যাসোসিয়েট প্রফেসর নেফ্রোলজি উত্তর আধুনিক মেডিকেল কলেজে। তো ও যে আমি যখন ঢাকা মেডিকেলে ছিলাম ও ছিল আমার স্টুডেন্ট। আমি একদিন ওকে বললাম যে ইউশা একটা ছবি তুলতে হবে। বলে স্যার কিসের ছবি? আমি বললাম যে ওই স্যালাইন ব্যাগের ছবি। বলে কেন? বলে যে তুমি কেন পরে বলবো, আগে তুমি ছবিটা এনেছো। আমি বললাম যে এই এইদিকে এইদিকে এখানে, আচ্ছা আমার অ্যারোটা কি দেখা যায়? দেখা যাচ্ছে, অ্যারোটা দেখা যায় নাকি দেখা যায় না? যাচ্ছে স্যার, যাচ্ছে, কার্সর দেখা যাচ্ছে। কার্সারটাকে দেখা যাচ্ছে না? আচ্ছা, যাচ্ছে। তাহলে এদিকে আমি বললাম যে এদিকে 180 লিটার থাকবে আর 2 লিটার ফ্লুইড হাতে নিয়ে আপনি বসবেন। তারপর আমি আমার এই ক্যামেরা, আমার মোবাইল ফোন দিয়ে ছবিটা তুললাম। তুলে তারপরে আমি বললাম যে এটা আসলে, এটা কারণটা হচ্ছে আপনার, আচ্ছা এটা জিজ্ঞেস করি, কেউ কি বলতে পারবে এটা কেন এই ছবিটা তোলা হলো? ডায়ালাইসিস ফ্লুইড স্যার। কিসে যেন? ডায়ালাইসিস ফ্লুইড। তো বুঝলাম ডায়ালাইসিস ফ্লুইড। এইদিকে আছে হচ্ছে 180 লিটার ফ্লুইড, আর ও 2 লিটার ফ্লুইড হচ্ছে 2 লিটার ফ্লুইড ও হাতে নিয়ে বসে আছে। কেন বলেন তো দেখি? ফিল্ট্রেশন এর পরে ইউরিন আউটপুট। হ্যাঁ, এটা আপনি বলছেন। আসলে এটা করার উদ্দেশ্যটা হচ্ছে আমরা বুঝতে চাচ্ছিলাম যে প্রতিদিন কিডনি আমাদের কত কাজ করে। প্রতিদিন কিডনি 1700 লিটার ব্লাড ফিল্টার করে, সেখান থেকে 180 লিটার গ্লোমেরুলার ফিল্ট্রেট তৈরি হয়, এবং সেই 180 লিটার্সের মধ্যে কিন্তু আবার 178 লিটার রিঅ্যাবজর্ব হয়ে আবার শরীরে চলে যায়।
মাত্র 2 লিটার ইউরিন তৈরি করে। তার মানে কিডনি এক বিশাল কাজ করে যাচ্ছে সারাদিন রাত। আপনি চিন্তা করে দেখেন 180 লিটার সে ফিল্টার করে, সেখানে আবার 170 লিটার আবার রিঅবজর্ব করে। এটার বিশাল কাজ, কিন্তু সেটা বোঝানোর জন্য আসলে আমি এই ছবিটা তুলেছিলাম আর কি, বোঝানোর জন্য কিডনি আসলে কত ইম্পর্টেন্ট। কারণ অনেক মানুষ আসলে কিডনিকে বেশি গুরুত্ব দেয় না। যদি আপনি জিজ্ঞেস করেন মানুষের শরীরে সবচেয়ে মূল্যবান অর্গান কোনটি, হয়তো বলবে হার্ট, নাহলে বলবে ব্রেন, কিন্তু কিডনিকে বেশি পাতা দিতে চায় না, সেই জন্য বোঝানোর জন্য। যদিও কিডনি অবশ্য খুব একটা রোমান্টিক না হার্টের মতন। এনিওয়ে, হোয়াট ইজ সিকিডি? সিকিডি কাকে বলে? আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন আমাদের বইতে সিকিডি ছিল না, আমাদের বইতে যে টার্মটা ছিল সেটা ছিল সিআরএফ, ক্রনিক রেনাল ফেলিয়ার। সিআরএফ এন্ড সিকিডি কি সিনোনিমাস, একই জিনিস বোঝায়? আসলে উত্তরটা হচ্ছে যে না, একই জিনিস বোঝায় না আসলে। কারণ সিকিডি যখন আমরা বলবো, আমরা একটু পরেই আলোচনা করবো সিকিডি। সিকিডি যখন আমরা বলবো, দ্যাট ডাজ নট রিয়েলি মিন যে এই পেশেন্টের রেনাল ফেলিয়ার থাকতে হবে। পেশেন্টের রেনাল ফাংশন মে বি নর্মাল, জিএফআর নর্মাল থাকতে পারে, স্টিল দ্য পেশেন্ট ক্যান হ্যাভ সিকিডি। তো সেই জন্য মানে হচ্ছে যে কিডনি ডিজিজের আমব্রেলাটাকে বড় করার জন্য এবং এই সিকিডি পেশেন্টদেরকে আগে থেকে ট্রিটমেন্টে আনার জন্য এই সিআরএফ থেকে সিকিডিতে টার্মটা চেঞ্জ করা হয়েছে, এবং পেশেন্টের ট্রিটমেন্টটা আমরা আর্লি শুরু করতে চাই। কারণ একবার ওয়ান্স পেশেন্ট ডেভেলপস রেনাল ফেলিয়ার, তখন আসলে নট মাচ ক্যান বি ডান আর কি। তো সেই জন্য আমরা সিকিডি টার্মটা ইন্ট্রোডিউস করেছি, ইন্টারন্যাশনাল সোসাইটি অফ নেফ্রোলজি। তো হোয়াট ইজ সিকিডি? সিকিডি যদি আমরা formal definition বলি, formal definition is structural or functional abnormalities of kidneys for 3 months or more with or without GFR. দেখেন এখানে লেখা আছে with or without GFR। GF ডিক্রিজ হতেও পারে, নাও হতে পারে। স্ট্রাকচারাল ফাংশনাল abnormalities of kidneys for 3 months or more, তার মানে হচ্ছে কিডনি ড্যামেজ ফর মোর দ্যান 3 months। এটি হচ্ছে সংক্ষেপে এক লাইনে বলতে গেলে, এক কথায় বলতে গেলে, কিডনি ড্যামেজ ফর 3 months। সেকেন্ড ডেফিনেশনের মধ্যে আসলে 3টা অংশ আছে। একটা অংশ হচ্ছে যদি গ্লোমেরুলার ফিল্ট্রেশন জিএফআর লেস দেন 60 ml পার মিনিট হয়ে যায়, কারো 60 ml পার মিনিট হয়ে যায়, অথবা কারো যদি এভিডেন্স অফ কিডনি ড্যামেজ থাকে জিএফআর, যেমন ধরেন রেজ ইউরিক ক্রিয়েটিন, ইউরিনিক প্রোটিন, proteinuria, albuminuria, hematuria, after exclusion of neurological causes, electrolyte abnormalities due to tubular disorder, histopathological abnormalities, or abnormal findings on imaging studies, মানে আপনি আল্ট্রাসাউন্ড করে দেখলেন যে পেশেন্টের হাইড্রোনেফ্রোজ আছে কিংবা পলিসিস্টিক কিডনি ডিজিজ আছে, এই দুইটার যে কোনো একটা যদি 3 months এর বেশি পারসিস্ট করে, তাহলে এটা হচ্ছে সিকিডি। তার মানে জিএফআর কমে যেতে হবে লেস দেন 60 ml পার মিনিট, অথবা এভিডেন্স অফ কিডনি ড্যামেজ থাকতে হবে, এবং এটা পারসিস্ট করতে হবে মোর দেন 3 months। তাহলে আমরা থেকে বলতে পারি যে দিস ইজ সিকিডি। এটা হচ্ছে আমাদের ডেফিনেশন। ওকে, সিকিডি আমরা এখন কিভাবে ক্লাসিফাই করি? সিকিডির যে নতুন যে ক্লাসিফিকেশন, সেই ক্লাসিফিকেশনটাকে বলা হয় সিজিএ স্টেজিং বা সিজিএ ক্লাসিফিকেশন। সিজিএ স্টেজিংটার মূল উদ্দেশ্যটা আসলে হচ্ছে যে আমরা ট্রিটমেন্টটাকে কোনটা আমাদের রিস্ক কতখানি সেটা আমাদের অ্যাসেস করা, প্লাস আমরা ট্রিটমেন্টটা কতখানি ইন্টেন্সিভ হবে, কতখানি আমাদের রোগীটাকে কত ফ্রিকুয়েন্টলি দেখতে হবে, সেই জিনিসটাকে অ্যাসার্টেইন করা। সেই জন্য আমরা এই এখন সিজিএ ক্লাসিফিকেশনটা ইউজ করা হয়। সি স্ট্যান্ডস ফর কজ, জি হচ্ছে জিএফআর, আর এ হচ্ছে অ্যালবুমিনুরিয়া, ইউরিনারি অ্যালবুমিন আর অ্যালবুমিনুরিয়া। সো ইউরিনারি অ্যালবুমিন এক্সক্রিশন রেট, এটাকে আমরা বলি সিজিএ স্টেজিং। এখন আপনারা বলতে পারেন যে জিএফআর কেন ইউজ করা হলো, ওয়াই নট সিরাম ক্রিয়েটিনিন? ক্রিয়েটিনকে কেন ইউজ করা হলো না? ক্রিয়েটিন দিয়ে কেন আমরা ক্লাসিফাই করি না, আমরা জিএফআর দিয়ে ক্লাসিফাই করি? হ্যাঁ, তার কারণটা হচ্ছে যে ক্রিয়েটিনিন আর ইজ নট এ সেন্সিটিভ মার্কার ফর রেনাল ফাংশন। ক্রিয়েটিন আসলে কিডনি ফাংশনের খুব সেন্সিটিভ মার্কার না। এবং আপনি দেখেন যখন একটা মানুষের ক্রিয়েটিনিন কমতে থাকে, এবং আনলেস ইট ইজ লেস দেন 50% অফ দ্য জিএফআর কমে লেস দেন 50% অফ দ্য নর্মাল হয়, তখন পর্যন্ত ক্রিয়েটিনিন বাড়ে না। ক্রিয়েটিনের সঙ্গে এই জিএফআর সম্পর্কটা ইজ নট স্ট্রেট লাইন, ইজ নট এ লিনিয়ার, ইটস কার্ভি লিনিয়ার কোরিলেশন। এই জন্য আমরা ক্রিয়েটিনিন ইউজ করতে পারি না। এই ছবিটা দেখলে একটু ভালো বোঝা যাবে। সিকিডির প্রথম দিকে, সিকিড স্টেজ 1 and 2 তে দেখেন আপনার জিএফআর কমে 120 থেকে 60 হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে, অথচ ক্রিয়েটিনিন ইজ ইন নর্মাল রেঞ্জ। তারপরে যখন, তার মানে
আর্লি স্টেজ অফ সিকিউরিটিতে লার্জ চেঞ্জ ইন জিএফআর বাট লিটল চেঞ্জ ইন সিরাম ক্রিয়েটিনিন লেভেল। তারপরে যখন 60 থেকে আবার জিএফআর কমতে থাকে তখন কিন্তু ক্রিয়েটিনের রাইজটা খুব শার্পলি হয়। সে এখানে লার্জ চেঞ্জ ইন ক্রিয়েটিন বাট লিটল চেঞ্জ ইন জিএফআর ইন অ্যাডভান্স স্টেজ অফ সিকিউরিটি সিকিউরিটি 3, 4, 5 তো সুতরাং এবং দিস রিলেশনশিপ ইজ নট লিনিয়ার জিএফআর এবং ক্রিয়েটিনের। এই জন্য আমরা এই ক্লাসিফিকেশনে ক্রিয়েটিন লেভেল ইউজ করলে আমরা অনেক সময় ভুল করে ফেলবো, সেই জন্য ক্রিয়েটিন লেভেল ইউজ করা হয় না। একটা এক্সাম্পল দিচ্ছি আপনাদেরকে। এখানে একজন আছে আপনার 22-year-old ব্ল্যাক ম্যান, এটা 58-year-old হোয়াইট ম্যান অ্যান্ড 80-year-old হোয়াইট ওম্যান। সবারই কিন্তু ক্রিয়েটিন লেভেল আছে 1.2, 1.2, 1.2। কিন্তু আমরা যখন এটাকে জিএফআর এ কনভার্ট করবো, ধরেন এমডিআর ইকুয়েশন দিয়ে, তখন ওর জিএফআর আসবে 98 ml per minute, ওর জিএফআর আছে 66 ml per minute, ওর জিএফআর আছে 46 ml per minute। এবং তার মানে হচ্ছে ও হয় নর্মাল, অথবা যদি কিডনি ড্যামেজের মার্কার থাকে স্টেজ 1 সিকিউরিটি, এটা হচ্ছে স্টেজ 2 সিকিউরিটি, এটা হচ্ছে স্টেজ 3 সিকিউরিটি। তো এই জন্য আসলে আমরা এই ক্রিয়েটিনিন ইউজ করি না, আমরা ইউজ করি হচ্ছে, দেখেন অথচ তিনজনেরই ক্রিয়েটিনিন কিন্তু 1.2। হ্যাঁ, সুতরাং এই জন্য আমরা জিএফআর ইউজ করি। ওকে, এখন জিএফআর আমরা কেমন করে ডিটারমিন করতে পারি? জিএফআর ডিটারমিন করার দুইটা পথ আছে। একটা হচ্ছে আমরা মেজার করতে পারি জিএফআর, আর একটা হচ্ছে আমরা জিএফআরটা এস্টিমেট করতে পারি। এস্টিমেট করা হচ্ছে, এস্টিমেটের বাংলা হচ্ছে ধারণা করা কিংবা আনুমানিক জিএফআর বলতে পারেন আপনি, সেই এস্টিমেটেড জিএফআর। এখন মেজার আমরা একসময় আমরা জিএফআর মেজার করতাম যখন এস্টিমেটেড জিএফআর এর ফর্মুলা গুলো ছিল না, ইজিএফআর এর। তো প্রথম থেকে ইউজ করা হতো হচ্ছে ইনিউরিন অ্যাজ এ মার্কার। আমরা এই জিএফআর মেজার করার জন্য কতগুলো মার্কার ইউজ করি, সেগুলো কিছু এন্ডোজেনাস মার্কার হতে পারে, এক্সোজেনাস মার্কার হতে পারে। তো আমরা যে এন্ডোজেনাস মার্কারটা খুব কমনলি ইউজ করি সেটা হচ্ছে ক্রিয়েটিনিন। আগে আমরা ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স করতাম। ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স করতে হলে একটা পেশেন্টকে 24 আওয়ার্স ইউরিন কালেক্ট করতে হয়, তারপর তাকে ওই 24 আওয়ার্স ইউরিন নিয়ে ল্যাবে আসতে হয়। ল্যাবে আসলে পরে ল্যাবে তার একটা ব্লাড স্যাম্পল নেয়, স্যাম্পল নিয়ে সেখান থেকে সিরাম ক্রিয়েটিনিনটা বের করে। তারপরে আমরা ওই ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্সের ফর্মুলা দিয়ে ইউভি বাই পি, urinary creatinine times plasma creatinine urinary creatinine times volume of urine per minute divided by plasma creatinine level, এভাবে আমরা ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স হিসাব করতে পারি। কিন্তু সমস্যাটা হচ্ছে ইট ইজ ডিফিকাল্ট হয়ে যায় অনেক সময় এই ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স করার, কারণ হচ্ছে যে পেশেন্টকে 24 আওয়ার্স ইউরিন কালেক্ট করতে হয়। তার মানে একদিন পেশেন্টকে 24 আওয়ার্স বাসায় বসে থাকতে হবে, অথবা তাকে যেখানেই তাকে একটা ক্যান নিয়ে যেতে হবে ঘুরতে, which is a bit cumbersome। তো এছাড়া আমরা কিছু কন্ট্রাস্ট এজেন্ট আমরা দিয়ে জিএফআর মেজার করতে পারি। আয়োহেক্সল আয়োথ্যালামেট ক্লিয়ারেন্স করে আমরা এই জিএফআর মেজার করতে পারি। এবং নিউক্লিয়ার মেডিসিনে ওরা কিছু রেডিওঅ্যাক্টিভ ট্রেসার, 51 ক্রোমিয়াম এডিটিএ, 99 টেকনিশিয়াম ডিটিপিএ, এটা দিয়ে ওরা ক্রিয়েটিনিন মেজার করতে পারে। তো কিন্তু প্রত্যেকটাতেই বেশ ঝামেলা আছে ক্রিয়েটিনিন মেজার করা। এই জন্য কি করা হলো, আচ্ছা এইগুলো ছাড়াও সিস্টাসিন সি ক্লিয়ারেন্স আজকাল অনেক জায়গায় ইউজ করা হয়। কারণ হচ্ছে সিস্টাসিন সি ইজ মোর সেন্সিটিভ দ্যান ক্রিয়েটিনিন, সেই জন্য সিস্টাসিন সি ক্লিয়ারেন্স করেও আপনার জিএফআর মেজার করতে পারে। তো যেহেতু এই জিএফআর মেজার করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায় অনেক সময়, এবং জিএফআর মেজার করার জন্য আপনাকে কোন একটা ল্যাবে যেতে হবে, কেমিস্ট্রি যেতে হবে, এই জন্য আমরা আজকাল একটা সহজ কিছু ফর্মুলা মানুষ ডিভাইস করেছে, যে ফর্মুলা দিয়ে আমরা জিএফআরটা মোটামুটি কাছাকাছি এস্টিমেট করতে পারি। তবে এটা মনে রাখতে হবে, দিস ইজ এস্টিমেটেড জিএফআর, দিস ইজ নট আসলে অ্যাকচুয়াল জিএফআর। এটা হচ্ছে আনুমানিক কিংবা ধারণাকৃত জিএফআর বলতে পারেন, মানে এটাকে আমরা বলি ইজিএফআর। আজকাল ইজিএফআর পপুলার, পেশেন্টরা নিজেরা ইজিএফআর করে নিয়ে এসে বলে যে ডাক্তার সাহেব আমার জিএফআর তো এত, আমার কি হবে এখন, এইরকম। তার মানে পেশেন্টরাও কিন্তু এখন ইজিএফআর জেনে গেছে। এবং আরো মজার কাহিনী হচ্ছে যে ইজিএফআর করতে আমি যেখানে কাজ করি পপুলার নেয় 2000 টাকা, এভার কেয়ার নেয় 2500 টাকা, এবং ইউনাইটেড নেয় 2500 টাকা। এবং অথচ ওদের ইজিএফআর করতে কোনো খরচ হয় না। কারণ ইজিএফআর করা হয় হচ্ছে, আপনি গুগলে যে ইজিএফআর টাইপ করবেন, একটা ফর্মুলা আসবে, একটা ক্যালকুলেটর আসবে, ওখানে জাস্ট ক্রিয়েটিনিন আর এইজটা দিয়ে দিবেন, আর মেল না ফিমেল সেটা ডিসাইড করলে আপনার ওর জিএফআর চলে আসবে। সুতরাং এটা আসলে কারো কোনো খরচ হচ্ছে না, কিংবা খরচ হলে প্রায় 10 সেকেন্ডের ইন্টারনেটের খরচ হবে, এর বেশি কিছু না, কিন্তু ওরা এটা চার্জ করে থাকে। সেই জন্য আমি
আপনাদেরকে অ্যাডভাইস করবো, আপনারা যদি আসলে ইজিএফআর করতে দিয়েন না, অনেকে আমি দেখি লিখে দেয় ক্রিয়েটিন তার পাশে ইজিএফআর, এটা করতে দিয়েন না। শুধু শুধু পেশেন্টের 2,000-2,500 টাকা খরচ হবে। তার চেয়ে আপনি করতেই চান, আপনি আপনার মোবাইলে পেশেন্টের সামনে আপনি করে ফেলতে পারেন। ইট টেক্স অ্যাবাউট 5 সেকেন্ডস, 5 থেকে 6 সেকেন্ড সময়। আর ইজিএফআর আমরা যে ফর্মুলাগুলো ইউজ করি, তার মধ্যে প্রথমে যে ফর্মুলাটা সবচেয়ে আগে আবিষ্কার হয়েছিল সেটাকে আমরা বলি কক্রফ গল্ট ইকুয়েশন। এটা অনেকদিন আগে আবিষ্কার হয়েছে। এটা হচ্ছে 140 - H টাইমস বডি ওয়েট ইন কেজি ডিভাইডেড বাই সিরাম ক্রিয়েটিন টাইমস 72। এটা হচ্ছে কক্রফ। তারপরে আরো কিছু ইকুয়েশন কক্রফ গল্ফের চেয়েও বেটার ইকুয়েশন বের হয়েছে। এটা একটা হচ্ছে এমডিআরডি। এমডিআরডি একটা স্টাডি হয়েছিল, মডিফিকেশন অফ ডায়েট এন্ড রেনাল ডিজিজ। সেই স্টাডিতে ওরা যেসব পেশেন্টের উপর স্টাডি করেছিল তাদের জিএফআরটা বেজায় করার জন্য ওরা একটা ফর্মুলা ডিভাইস করেছিল। ফর্মুলা একটু জটিল, এটা আপনি এমনি করতে পারবেন না উইদাউট দ্য হেল্প অফ দ্য ইন্টারনেট অর কম্পিউটার। আর আরেকটা ইকুয়েশন পরে আর তারপরে এসেছে, মানে তারপরে মানুষ এটাকে ডিভাইস করেছে, এটা সিকেডি এপি ইকুয়েশন। সিকেডি এপি ইকুয়েশন এছাড়া সিস্টাসিন সি বেস কিছু ইকুয়েশন, সেগুলো আমরা ইউজ করি না, কারণ আমাদের দেশে সিস্টাসিন সি মেজার করা হয় না। পৃথিবীতে কিছু কিছু দেশে উন্নত দেশে সিস্টাসিন সি মেজার করা হয়। তো আপনাকে মনে রাখতে হবে নান ইজ 100% কারেক্ট ইন অল পপুলেশন। কোনোটাই সব পপুলেশনের সবার জন্য 100% কারেক্ট না, হবে না, কারণ এগুলো সব ইকুয়েশনস। হ্যাঁ, এগুলো কোনোটাই আসলে ঠিক আমরা মেজার করা হচ্ছে না, এগুলো এস্টিমেট করা হচ্ছে। আর কোন ইকুয়েশনটা আমরা ইউজ করবো? এখন বলা হয়েছে বেস্ট ইকুয়েশন হচ্ছে সিকেডি এপি। এটা হচ্ছে লার্জেস্ট পপুলেশনের উপর এটা টেস্ট করা হয়েছে এবং ইজ বেস্ট ফর নর্মাল সাইজ পিপল। নর্মাল সাইজ পিপলের জন্য এটা সবচেয়ে ভালো ফর্মুলা, সিকেডি এপি ইকুয়েশন। সুতরাং আপনি যদি ইজিএফআর মেজার করতে চান, ইউ শুড ইউজ সিকেডি এপি ইকুয়েশন। ইট ইজ মোর অ্যাকিউরেট দ্যান এমডিআর ইকুয়েশন। এখন আমরা যে বললাম যে জিএফআর কমে গেল কিংবা এভিডেন্স অফ কিডনি ড্যামেজ পাওয়া গেল, এটা যে 3 মাস ধরে আছে, মানে এটা আপনি কেমন করে বুঝবেন? মোর দেন 3 মান্থস। তো বোঝার উপায় হচ্ছে যে এটা হচ্ছে আমার থার্ড পয়েন্ট আমার ডেফিনেশনে, তাই না? যে তাহলে আপনি বোঝার উপায় হচ্ছে আপনি পেশেন্টকে হিস্ট্রি নেন, যদি জিজ্ঞেস করেন যে তার, অনেকে বলবে যে আমার ফমি ইউরিন, আমার ইউরিন অনেক ফেনা হচ্ছে, অনেকদিন থেকে এটা হচ্ছে, তো বুঝবেন যে তার ইউরিন হয়তো প্রোটিনুরিয়া। কারণ ফমি ইউরিন মানে হচ্ছে প্রোটিনুরিয়া আছে, তো প্রোটিনুরিয়া মানে আনইউজুয়ালি ফমি ইউরিন আর কি আমি বুঝতে পারছি। এমনি অনেক সময় এমনিও একটি ফমি ইউরিন হয়। তো আপনার কিংবা সে যদি হিস্ট্রি দেয় যে তার শরীর একসময় ফুলে গিয়েছিল, এবং কিংবা সে আগে একসময় কিডনি ওষুধের জন্য ট্রিটমেন্ট নিয়েছে, অথবা আপনি পাস্ট রেকর্ডস ঘাটাঘাটি করে দেখলেন তার সিরাম ক্রিয়েটিন রেইজড আছে মোর দেন 3 মান্থস। অথবা আরেকটা হচ্ছে সিমটম। সিকিডি পেশেন্টরা ইউজুয়ালি আর নট দ্যাট সিমটোম্যাটিক, কারণ ওদের সিকিডি খুব গ্রাজুয়ালি হয়, এবং গ্রাজুয়ালি হয়ে দেখে দে বিকাম অ্যাডাপ্টেড টু দ্য সিচুয়েশন, সেজন্য দে ডু নট বিকাম সিমটোম্যাটিক। এবং একে ইজ কোয়াইট সিমটোম্যাটিক, একে পেশেন্টস আর কোয়াইট সিমটোম্যাটিক, কিন্তু সিকিডি পেশেন্টরা সিমটোম্যাটিক থাকেন। অনেক পেশেন্ট জানি না তাদের কিডনি সমস্যা আছে, তারা অনেক অনেক পরে এসে প্রেজেন্ট করে। এছাড়া আপনি সিকিডির কিছু ফিচার যেমন অ্যানিমিয়া, হাইপারটেনশন, রেনাল অস্টিওডিস্ট্রফি বা ইউরেমিক নিউরোপ্যাথি, এগুলো যদি পান তাহলে বুঝতে পারবেন যে এটা অনেকদিন ধরে তার রেনাল ইমপেয়ারমেন্টটা আছে, তার মানে এটা সিকিডি হওয়ার সম্ভাবনা আছে। এছাড়া ল্যাবরেটরি কিছু প্যারামিটার আছে যেগুলো আমাদেরকে ইন্ডিকেট করতে পারে যে এই দিস ইজ পারসিস্টিং ফর মোর দেন 3 মান্থস। যেমন আপনি যদি হাইপোক্যালসেমিয়া কিংবা হাইপারফসফেটেমিয়া পান কিংবা পিটিএইচ লেভেল বেশি পান, তাহলে আপনি ধরে নিতে পারেন যে এটা বেশ কিছুদিন থেকে আছে, ইটস মোস্ট লাইকলি সিকিডি। এবং আল্ট্রাসাউন্ড করলে, আমরা আল্ট্রাসাউন্ড করে in many cases of CKD you will get bilateral small echogenic cortex, bilateral small kidneys with echogenic cortex, অথবা bilateral small echogenic kidneys, এটা আপনি পাবেন। আমরা একটু পরে আল্ট্রাসাউন্ডে কিন্তু ছবি দেখবো, আমরা দেখবো যে bilateral small echogenic kidneys কাদেরকে বলে। সুতরাং সেখান থেকেও আমরা ধারণা করতে পারি যদি আপনি bilateral small echogenic kidneys পান, yes it is definitely CKD। এখন আমরা সিকিডি, লেটস ক্লাসিফাই সিকিডি, কিভাবে সিকিডি ক্লাসিফাই করতে পারি। সিকিডি ক্লাসিফিকেশনের কিন্তু মূল উদ্দেশ্য হচ্ছে পেশেন্টের রিস্কটা অ্যাসেস করা এবং পেশেন্টকে আমাদের কতখানি এগ্রেসিভ ট্রিটমেন্টে যেতে হবে সেটা একটা ধারণা নেওয়া। সেজন্য আমরা দুইটা সিকিডি ক্লাসিফিকেশন ক্যাটেগরি করা হচ্ছে 2012-এ। সেখানে দুইটা জিনিসকে প্রাধান্য রয়েছে, একটা জিএফআর ক্যাটাগরিজ, এখানে জিএফআর ক্যাটাগরিজ আছে। জিএফআর ক্যাটাগরিজের মধ্যে আমাদের কতগুলো ভাগ আছে,
G1 হচ্ছে নর্মাল আর হাই, মানে GFR more than 90 equal to or more than 90 ml per minute, বা এরকম G2, G3 টাকে দুটা ভাগে ভাগ করে, G3 আর G3B, G4 severely decrease 50 to 29 ml per minute GFR, G5 হচ্ছে কিডনি ফেলিয়ার, এখানে GFR is less than 15 ml per minute। শুধু একটা হচ্ছে GFR ক্যাটাগরিজ, তার সঙ্গে আছে পারসিস্টেন্ট অ্যালবুমিনিয়া ক্যাটাগরিজ। পারসিস্টেন্ট অ্যালবুমিনিয়া ক্যাটাগরিজ এর মধ্যে আমরা তিনটা ভাগে ভাগ করেছি, A1, A2, A3। A1 এ আছে হচ্ছে নর্মাল আর মাইল্ডলি ইনক্রিজ অ্যালবুমিনিয়া, মানে এখানে আমরা যেটা করি, আমরা মেজার করি হচ্ছে ACR, অ্যালবুমিন ক্রিয়েটিন রেশিও। অ্যালবুমিন ক্রিয়েটিন রেশিও মেজার করি আমরা, এবং সেটা যদি লেস দেন 30 মিলিগ্রাম পার গ্রাম হয় সেটা A1। আর যদি A2, A3 হচ্ছে মডারেটলি ইনক্রিজ অ্যালবুমিনিয়া, সেখানে ACR যদি 30 to 300 মিলিগ্রাম পার গ্রাম হয়, তো সেটাকে আমরা বলি মডারেটলি ইনক্রিজড অ্যালবুমিনিয়া। এটার আগে নাম ছিল মাইক্রো অ্যালবুমিনিয়া, আজকাল মাইক্রো অ্যালবুমিনিয়া নামটা ইউজ করা হয় না। হ্যাঁ, এটা হচ্ছে মডারেটলি ইনক্রিজ অ্যালবুমিনিয়া। আর সিভিয়ারলি ইনক্রিজ হচ্ছে মোর দেন 300 মিলিগ্রাম পার গ্রাম যদি অ্যালবুমিনিয়া থাকে, এটা সিভিয়ারলি ইনক্রিজড অ্যালবুমিনিয়া। তো এই দুইটা ক্যাটাগরিতে আমরা যদি ভাগ করি, তাহলে আমাদের এরকম একটা আমরা চিত্র পাবো। এখানে এই ঘরগুলিতে দেখেন, এই ঘরগুলো আমরা সবুজ রং দিয়েছি, মানে এগুলো হচ্ছে মাইল্ডলি ইনক্রিজড রিস্ক। আর যেগুলো যেগুলো ব্লু, সেগুলো হচ্ছে মডারেটলি ইনক্রিজড রিস্ক। আর যেগুলো ইয়েলো, সেগুলো হচ্ছে হাই রিস্ক। আর 3, 4 হচ্ছে যেগুলো রেড, সেগুলো হচ্ছে ভেরি হাই রিস্ক। এখন এটা তার মানে আমরা পেশেন্টের যদি GFR এবং অ্যালবুমিনিয়াকে আমরা কনসিডার করি, সেখান থেকে পেশেন্টটা কি ধরনের রিস্কে আছে সেটা আমরা অ্যাসেস করতে পারি, এবং এই জন্য এটাকে বলা হয়, এখান থেকে আমরা প্রগনোসিস অ্যাসেস করতে পারি। তার মানে প্রগনোসিস সিকিউরিটি বাই GFR আর অ্যালবুমিনিয়া ক্যাটাগরি, এটা আমরা এই ক্লাসিফিকেশনটা আমরা ইউজ করি ফর ক্লাসিফিকেশন অফ সিকিউরিটি। এখানে যে 1, 2, 3, 4 লেখা আছে, এই নাম্বারগুলো হচ্ছে যে আপনাকে বছরে কতবার এই পেশেন্টটাকে দেখতে ফলো আপ করতে হবে। যেমন 1 মানে হচ্ছে একবার ফলো আপ করলে হবে বছরে, 2 মানে হচ্ছে আপনাকে বছরে কমপক্ষে 2 বার ফলো আপ করতে হবে, 3 হচ্ছে আপনাকে কমপক্ষে 3 বার ফলো আপ করতে হবে, এবং যাদের 4 আছে তাদেরকে বছরে কমপক্ষে 4 বার কিংবা তারও বেশি ফলো আপ করতে হবে। তার বেশিবার পেশেন্টটাকে আপনাকে অ্যাসেস করতে হবে, দেখতে হবে। তো এটা হচ্ছে আমাদের সিকিউরিটি ক্লাসিফিকেশন অফ সিকিউরিটি। এখন আমরা আপনাদের এক্সাম্পল দেখাচ্ছি যে আমরা সিজিএস স্ট্র্যাটেজি কিভাবে ইউজ করতে পারি। মনে করেন আমরা একটা পেশেন্টের ডায়াগনোসিস লিখতে পারি, ডায়াবেটিক কিডনি ডিজিজ G5A3। এটা যদি আপনি লিখে দেন, তাহলে সুবিধাটা হচ্ছে যার কাছে যাবে সে বুঝবে এই পেশেন্টের ডায়াবেটিক কিডনি ডিজিজ আছে, এবং ওর GFR is less than 15 ml per minute, এবং ওর proteinuria is severely increased albuminuria more than 300 milligram per gram, ACR is more than 300 milligram per gram। তো আমি কিন্তু পেশেন্টটা এটা দেখেই আমি বুঝে যাচ্ছি পেশেন্টটা কি অবস্থায় আছে, এবং এই পেশেন্টটা হাই রিস্ক আছে, এবং পেশেন্টটা এই অবস্থায় আছে। কিংবা আপনারা ধরেন একটা পেশেন্টের ডিস্টাল রিলেটিভ অ্যাসিডোসিস, সেই পেশেন্টের আমরা লিখলাম ডিস্টাল G1A1, তার মানে হচ্ছে ওর ইলেকট্রয়েড অ্যাবনরমালিটিস আছে ডিউ টু টিবিউলার ডিফেক্ট, কিন্তু ওর GFR is equal to or more than 90 ml per minute, এবং ওর অ্যালবুমিনুরিয়া is normal or less than 30 মিলিগ্রাম পার গ্রাম। তো এই সিজিএস স্টেজিং দিয়ে আমাদের ডায়াগনোসিস লেখার সময় আমাদের আসলে সবসময় সিজিএস স্টেজিংটা ইউজ করা উচিত। আমরা অনেক সময় GFRটা দেখি, কিন্তু অ্যালবুমিনুরিয়াকে খুব বেশি পাত্তা দেয় না, কিন্তু অ্যালবুমিনুরিয়াকে আমাদেরকে গুরুত্ব দিতে হবে, কারণ সেটাও প্রোগনোসিসের জন্য খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমাদের খুব ইম্পর্টেন্ট ব্যাপার। তো দেখেন একটা পেশেন্টের FSGS, আপনি লিখতে পারেন FSGS G2A3। সুতরাং যার কাছে যাবে সে বুঝে যাবে যে এই পেশেন্টটার কি অবস্থায় আছে এবং পেশেন্টের রিস্কটা কতখানি। ক্রনিক কিডনি ডিজিজ একটা গ্লোবাল কিডনি হেলথ প্রবলেম। এখন আমরা চলেন দেখি যে এইটা আমাদের জন্য কত বড় প্রবলেম আমাদের দেশের জন্য। এটা গ্লোবাল কিডনি হেলথ প্রবলেম, এটা সারা পৃথিবীতেই সিকিডি আছে, এবং সারা পৃথিবীতেই সিকিডির প্রিভ্যালেন্স ইজ কোয়াইট হাই। এটা একটা পোস্টার, সেটা করেছিল হচ্ছে CDC, সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল, USA। ওরা বলছে মোর দেন 1 in 6, মানে 6 জনের 1 জনের সিকিডি আছে, 6 জন মানুষের। সিকিডি is a common condition that affects more than 16% of the population globally.
সুতরাং CKD is very common disease, and it is and the burden of CKD is quite high in almost every country. এটা হচ্ছে গ্লোবাল বার্ডেন অফ ডিজিজ স্টাডি 2013। এখানে বলা হয়েছিল 1 in 57 death worldwide due to CKD. 7% of all cardiovascular death are attributable to CKD. এবং there was 134% increase in number of CKD deaths from 1992 to 2013. আচ্ছা, এটা হচ্ছে ডেটা ফ্রম গ্লোবাল বার্ডেন অফ ডিজিজ 2017, বার্ডেন ডিজিজ স্টাডি 2017। এখানে বলছে ওরা পেয়েছিল 2017-এ 697.5 million cases of all-stage CKD were recorded in 2017. এবং ওরা বলছে যে age prevalence, all-age prevalence CKD has increased by 29% from 1992 to 2017. সেই অনুসারে অবশ্য renal replacement থেরাপিও ইনক্রিজ করেছে, ডায়ালিসিস ইনক্রিজ করেছে 43%, কিডনি ট্রান্সপ্লান্টেশন ইনক্রিজ করেছে by 34%. এটা হচ্ছে বাংলাদেশের ডেটা in গ্লোবাল কিডনি ডিজিজ স্টাডি 2017-এ। বাংলাদেশে ওই সময় তারা পেয়েছিল 1,11,96,000 CKD পেশেন্টস এবং 16,783 মারা গেছে হচ্ছে in 2017. 6,783 patient died due to CKD. এটা হচ্ছে গ্লোবাল বার্ডেন অফ ডিজিজ স্টাডি 2017-এর ডেটা, যেটা পাবলিশ হয়েছিল ল্যান্সেটে 2020-তে। এখন এটা হচ্ছে একটা বাংলাদেশের স্টাডি। এই স্টাডিটা করেছে হচ্ছে আইসিডিডিআরবি। আইসিডিডিআরবি করেছে কি, ওদের কাছে যারা টেস্ট করার জন্য যাচ্ছে তাদের এবং যারা সিরাম ক্রিয়েটিনিন এস্টিমেশন করেছে, মানে মেজার করেছে ওখানে আইসিডিডিআরবিতে, তাদের এটা নিয়ে ওরা একটা স্টাডি করেছিল যাদের এজ মোর দেন 19 years। এবং ওরা 2,18,888 অ্যাডাল্টস এর একটা স্টাডি করেছে, যেখানে ওরা এই সিকিডি ইকুয়েশন দিয়ে ওদেরকে এদের ক্রিয়েটিনিনকে কনভার্টেড ইনটু ইজিএফআর। সেখানে ওরা বলেছিল যে 34% অফ দ্য মেলস and 31% অফ দ্য ফিমেলস হ্যাড রেজ সিরাম ক্রিয়েটিনিন লেভেল। কিন্তু এটা এখানে একটা জিনিস আমাদের বুঝতে হবে যে এরা কিন্তু সবাই পেশেন্ট, বিভিন্ন অসুখের পেশেন্ট, নাহলে ওরা অ্যাসিডিটি কেন টেস্ট করতে যাবে? সুতরাং ওদের এখানে প্রিভ্যালেন্স একটু হাই হবেই। দিস ইজ নট দ্য অ্যাকচুয়াল প্রিভ্যালেন্স ইন আওয়ার পপুলেশন। এটা হাই কারণ ওরা ছিল পেশেন্ট এবং ওরা সিরাম ক্রিয়েটিনিন ওখানে টেস্ট করতে গিয়েছিল, সুতরাং ওদের প্রিভ্যালেন্স হবে কোয়াইট হাই। সুতরাং ইট ডাজন্ট রিয়েলি রিফ্লেক্ট আওয়ার প্রিভ্যালেন্স ইন আওয়ার কান্ট্রি। তারপরে আরেকটা স্টাডি করেছে সুজন বণিক এবং অন্তরা ঘোষ। ওরা হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি নোয়াখালী থেকে। ওরা 9টা স্টাডি নিয়ে একটা মেটা অ্যানালাইসিস করেছে, 9 স্টাডিজ, এবং টোটাল অফ 2,25,206 পার্টিসিপেন্টস। এখানে ওরা বলেছে ওভারঅল প্রিভ্যালেন্স ইন বাংলাদেশ পিপল ইজ 22.48%। কিন্তু এই স্টাডির মধ্যে কিন্তু যে স্টাডিটা আমি একটু আগে দেখালাম আইসিডিডিআরবির, সেই স্টাডিটাও ছিল, এবং সেই স্টাডিতে অনেক পেশেন্ট ছিল, 2,18,000-এর বেশি পেশেন্ট। সুতরাং ওই স্টাডি আসলে ওদের এই রেজাল্টকে ইনফ্লুয়েন্স করেছে। এই জন্য সিকিডি প্রিভ্যালেন্স 22.48% পেয়েছে ওরা বাংলাদেশে। কিন্তু আই থিঙ্ক দিস ইজ নট দ্যাট হাই ইন আওয়ার কান্ট্রি, বাট ইট উইল বি অ্যারাউন্ড 16 to 18%, কোন সন্দেহ নেই। ওকে, তো আমরা যেসব পেশেন্টদেরকে আমরা দেখি কিডনি নিয়ে, যারা ডায়ালাইসিস করছে কিংবা যারা ট্রান্সপ্লান্টের জন্য চেষ্টা করছে, সেই সব পেশেন্ট, এরা কিন্তু জাস্ট টিপ অফ দ্য আইসবার্গ। মানে হচ্ছে আপনি এর মানেটা হচ্ছে যে স্টেজ 1 সিকিডি 3.5% of the in the population 3.5% stage 1 সিকিডি আছে। স্টেজ 2 সিকিডি আছে 3. Stage 2 সিকিডি আছে 3.9%, স্টেজ 3 সিকিডি আছে 7.6%। আর যারা আমাদের কাছে আসে উইথ সিমটমস নিয়ে এবং যারা রেনাল ফেলিয়ারের জন্য ডায়ালাইসিস করছে কিংবা রেনাল ফেলিয়ারের জন্য ট্রান্সপ্লান্টের জন্য, তারা কিন্তু স্টেজ 4 হচ্ছে 0.4%, স্টেজ 5 হচ্ছে 0.1%। তার মানে স্টেজ 4 and 5 ইনক্লুডস অনলি 0.5% অফ দ্য পপুলেশন। তাই জন্য আমাদের কাছে অনেক সময় মনে হয় যে কিডনি ডিজিজ খুব বেশি না বোধ হয়, কিন্তু আসলে এটা ঠিক না। এটা হচ্ছে টিপ অফ দ্য আইসবার্গ। আমাদের একটা বিশাল গ্রুপ ইজ আন্ডার দ্য ওয়াটার, যারা দে আর নট কামিং টু দ্য পিকচার
because they do not have symptoms. Stage 1, 2, 3. এবং এরা শুধু স্টেজ 4 and 5 আমাদের কাছে আসে সিমটমস নিয়ে বেশিরভাগ ক্ষেত্রে, এবং এরা জাস্ট টিপ অফ দ্য আইসবার্গ। আমাদের হিউজ সিকিউরিটি পপুলেশন কিন্তু আমাদের ডাক্তারদের কাছে অনেক সময় আসে না। এবং সিকিউরিটি একটা ইম্পর্টেন্ট হচ্ছে সিকিউরিটি রিস্ক মাল্টিপ্লায়ার। It multiplies the mortality associated with cardiovascular disease. Cigarette increases cardiovascular mortality and mortality risk, morbidity and mortality risk. যদি একটা পেশেন্টের ডায়াবেটিস থাকে, সে যখন সিগারেট ডেভেলপ করে, তার কিন্তু কার্ডিওভাস্কুলার ডিজিজের হওয়ার চান্সেস বেড়ে যায় বাই 2 to 4 folds. একটা পেশেন্ট যদি হাইপারটেনশন ডায়াবেটিক হয়, and if he develops CKD, his cardiovascular disease and morbidity mortality increases by 4 to 8 fold. এবং CKD attributable to cardiovascular disease risk increases rapidly from CKD stage to 3 to 5 by several fold. এটা একটা স্টাডি যেটা করা হয়েছিল 2004 এ। ওরা বলেছিল যে কেউ যদি CKD স্টেজ 3 এতে থাকে, তার অ্যাডজাস্টেড হ্যাজার্ড রেশিও ফর ডেথ হচ্ছে 1.2, এবং অ্যাডজাস্টেড হ্যাজার্ড রেশিও ফর কার্ডিওভাস্কুলার ইভেন্ট হচ্ছে 1.4। আর যদি CKD স্টেজ 5 এ যখন সে চলে যাবে, তার অ্যাডজাস্টেড হ্যাজার্ড রেশিও ফর ডেথ হচ্ছে 5.9, এবং অ্যাডজাস্টেড হ্যাজার্ড রেশিও ফর কার্ডিওভাস্কুলার ইভেন্ট হচ্ছে 3.4। তার মানেটা হচ্ছে যে আমরা যদি পেশেন্টদেরকে আগে থেকে চিকিৎসার আওতায় আনতে পারি, পেশেন্টদেরকে ধরতে পারি, তাহলে আমরা ওদের এই কার্ডিওভাস্কুলার ডিজিজ এবং ডেথ এর রিস্কটা অনেকটা কমিয়ে ফেলতে পারি। তো সেই জন্য আমাদের চেষ্টা করতে হবে আমাদের সিকিউরিটি পেশেন্টদেরকে আগেই আমরা এদেরকে we can bring them for treatment, এবং পেশেন্টদেরকে আমরা আগেই আইডেন্টিফাই করতে পারি এবং ওদের চিকিৎসা we can start treatment, তাহলে we can decrease the death risk and also risk for cardiovascular events. This result indicates the serious impact of CKD progression on morbidity and mortality of CKD patients. আর CKD কেন হয় আমরা প্রথমে আমরা দেখছি আমরা কতগুলো সাসেপ্টিবিলিটি ফ্যাক্টরে ভাগ করেছি। এটা অবশ্য ইন্টারন্যাশনাল সোসাইটি অফ নেফ্রোলজির একটা ডেটা। তো ওরা সাসেপ্টিবিলিটি ফ্যাক্টরস বলতে ওরা বুঝিয়েছে যে যেগুলো হচ্ছে রিস্ক ফ্যাক্টরস: অ্যাডভান্স এজ, ডায়াবেটিস মেলাইটাস, হাইপারটেনশন, রিডিউস কিডনি মাস অ্যান্ড লো বার্থ ওয়েট। এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর আমাদের জন্য। আমাদের দেশে অনেক বাচ্চা লো বার্থ ওয়েট নিয়ে জন্মগ্রহণ করে। দেখা গেছে যারা লো বার্থ ওয়েট নিয়ে জন্মগ্রহণ করে, তাদের নাম্বার অফ নেফ্রনস ইজ লেস দেন এ বেবি with normal birth weight. সুতরাং ওদের এবং they are at risk of developing CKD in later stage of their life. কিংবা একটা পেশেন্টের যদি একটা ইউরিনেক্ট্রেক্টমি করে ফেলা হলো কোনো কারণে, সেই পেশেন্টের কিন্তু is at increased risk of CKD in later life যদি তার ইউরিনেক্ট্রেক্টমি করা হয়ে থাকে। তার কারণ হচ্ছে ওর ওই আমরা তো বলি যে প্রত্যেকটা কিডনিতে 1 মিলিয়ন নেফ্রন থাকে। তার মানে হচ্ছে ওই যদি 1 মিলিয়ন নেফ্রন আমরা ফেলে দিলাম, তাহলে কি হবে, ওর বাকি 1 মিলিয়ন নেফ্রন দে হ্যাভ টু ওয়ার্ক হার্ড অ্যান্ড দে উইল ডেভেলপ গ্লোমেরুলোস্ক্লেরোসিস। তারপর যাদের ফ্যামিলি হিস্ট্রি অফ কিডনি ডিজিজ আছে, যাদের পাস্ট হিস্ট্রি অফ AKI আছে, সিস্টেমিক ইনফ্লামেশন আছে কোনো ধরনের, ডিসলিপিড, ওবেসিটি অ্যান্ড ব্ল্যাক পপুলেশন, দে আর সাসেপ্টেবল টু ডেভেলপ CKD। আর ইনিশিয়েশন ফ্যাক্টর মানে যেগুলোকে আমরা কজ বলি, সেটা হচ্ছে ইনিশিয়েশন ফ্যাক্টর, যেখানে যেসব কারণে CKD উইল স্টার্ট ম্যানিফেস্টিং। সেটা হচ্ছে একটা হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস, হাইপারটেনশন, glomerulonephritis, autoimmune hypertension, glomerulonephritis, autoimmune disease, infection, systemic or urinary infection, cystic disease of kidney, nephrotoxic drugs and toxin, obstruction to lower urinary tract, and renal stone disease. এগুলো হচ্ছে the causes of CKD. আর কতগুলো আছে প্রোগ্রেশন ফ্যাক্টর, যেসব কারণে CKD প্রোগ্রেস করে থাকবে। একটা হচ্ছে পোরলি কন্ট্রোল ব্লাড সুগার, পোরলি কন্ট্রোল ব্লাড প্রেশার, পারসিস্টেন্ট প্রোটিনুরিয়া, obesity, smoking, dyslipidemia, and associated cardiovascular disease. শুধু আমরা যদি এমনি মোটা দাগে CKD কজগুলো বলতে চাই, 40% CKD is due to diabetes,
এটা অবশ্য আমাদের দেশের ডেটা না, এটা হচ্ছে অল ওভার দ্য ওয়ার্ল্ড, এটা হচ্ছে ওয়ার্ল্ড ডেটা। এবং হাইপারটেনশন is cause of CKD in 27% cases. Glomerulonephritis is cause of CKD in 11% cases. অনেকেই মনে করেন যে আমাদের দেশে glomerulonephritis incidence and prevalence incidence বেশি, শুধু আমাদের দেশে glomerulonephritis will be second cause after diabetes. And but এটা হচ্ছে worldwide, diabetes is number one cause, 40% of the CKD patients, 27% due to hypertension, 11% due to glomerulonephritis, 4% due to interstitial nephritis, and 18% due to other causes. এখন আমরা যদি স্ক্রিন করতে চাই যে কার সিকিডি হওয়ার সম্ভাবনা বেশি, আমরা আমাদের সব পুরো পপুলেশনকে স্ক্রিন করতে পারবো না। এটা হচ্ছে একটা লিফলেট যেটা যেটা আইএসআর এবং ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ কিডনি ফাউন্ডেশনস তারা জয়েন্টলি এটা পাবলিশ করেছিল ওয়ার্ল্ড কিডনি ডেতে কয়েক বছর আগে। সেখানে তারা 7টা কোয়েশ্চেন জিজ্ঞেস করতে বলেছে পেশেন্টদেরকে। একটা হচ্ছে, ডু ইউ হ্যাভ হাই ব্লাড প্রেশার? Do you suffer from diabetes? Are you overweight? Do you smoke? Are you over 50 years? Do you have family history of kidney disease? Do you suffer from other kidney diseases? এর যে কোনো একটা কোশ্চেনের অ্যান্সার যদি ইয়েস হয়, that patient should be screened. That patient should be screened for CKD. এবার আপনাকে দেখাই এই লিফলেটটা মাত্র কয়েকদিন আগে, 3-4 দিন আগে আইএসএন, কেডিগো, পিসিডি ওরা মিলে ওরা পাবলিশ করেছে। ওরা বলছে আর্লি আইডেন্টিফিকেশন ইন্টারভেনশন ইন প্রাইমারি, ওরা বলছে প্রাইমারি কেয়ার লেভেলে সিকিডি কে আইডেন্টিফাই করতে হয়। ওরা বলছে সিকিডি ইজ আন্ডার ডায়াগনোসড and under treated in the community. Early identification, risk stratification, and treatment can reduce the morbidity and mortality rates from CKD and its related complications such as CVD, cardiovascular disease. ওরা বলছে যে আর্লি আইডেন্টিফিকেশন ইন্টারভেনশন করার জন্য আমাদের কি করতে হবে। ওরা বলতেছে যে আমাদের যারা হাই রিস্ক ইন্ডিভিজুয়াল, আইডেন্টিফাই ইন্ডিভিজুয়াল অ্যাজ রিস্ক, ওরা এখানে বলছে হাইপারটেনশন, ডায়াবেটিস, কার্ডিওভাস্কুলার ডিজিজ, ফ্যামিলি হিস্ট্রি অফ সিকিডি, এরা হচ্ছে মেইন ক্লিনিক্যাল রিস্ক ফ্যাক্টরস ফর সিকিডি। তাদেরকে আমরা, এবং আদার যে রিস্ক ফ্যাক্টর গুলো আছে যেমন সিস্টেমিক ডিজিজ অ্যাফেক্টিং কিডনি, এসএলই, ওবেসিটি, জেনেটিক রিস্ক ফ্যাক্টরস, অটোসোমাল ডোমিনেন্ট polycystic kidney disease, environmental exposure to nephrotoxins, demographics, older age, যদি old age হয়, race ethnicity history, এরা হয়, এদেরকে স্ক্রিন করতে ফর সিকিডি। এবং স্ক্রিনের জন্য ওরা বলেছে যে আমাদের দুইটা জিনিস করতে হবে। আমাদের ইজিএফআর ক্যালকুলেট করতে হবে বেসড অন সিরাম ক্রিয়েটিনিন। আমরা শুধু সিরাম ক্রিয়েটিনিন করবো, করে আমরা ইজিএফআর আমরা ক্যালকুলেট করবো ফ্রম সিকেডি এপি ইকুয়েশন। আর আমরা ওর অ্যালবুমিনিয়ার মেজার করবো। আমরা বেস্ট হয় আমরা ইউরিনারি অ্যালবুমিন ক্রিয়েটিন রেশিও যদি করতে পারি, এবং ইউরিনারি অ্যালবুমিন ক্রিয়েটিন রেশিও মোর দ্যান 30 মিলিগ্রাম পার গ্রাম যদি হয়, অথবা জিএফআর লেস দ্যান 60 ml পার মিনিট হয়, তাহলে পেশেন্টকে আমরা রিটেস্ট করবো আবার 3 মান্থসের মধ্যে। তারপরে আমরা যদি এটা পারসিস্ট করে 3 মাসের পরেও আমরা পেশেন্টকে উই ক্যান ডায়াগনোস অ্যাজ সিকিডি। আর যদি আমাদের এই ইলুমিনারি অ্যালবুমিন ক্রিয়েটিন রেশিও লেস দ্যান 30 মিলিগ্রাম পার গ্রাম এন্ড জিএফআর মোর দ্যান 60 হয়, তাহলে আমরা ওকে আবার 1 বছর পরে রিটেস্ট করব। এবং তারপরে আমরা ওই জিএফআর ক্যাটাগরিজ এবং অ্যালবুমিন ক্যাটাগরিজ আমরা আগে যেটা আলোচনা করেছি, ওকে আমরা এই রিস্ক স্ট্রাটিফিকেশন করব। ও কি ধরনের রিস্ক আছে, যেমন এটা ওকে, যেমন যেগুলো গ্রিন ওটা হচ্ছে লো রিস্ক, মডারেটলি ইয়েলো হচ্ছে মডারেটলি ইনক্রিজ রিস্ক, তারপরে হচ্ছে অরেঞ্জ হচ্ছে হাই রিস্ক, রেড হচ্ছে ভেরি হাই রিস্ক। সুতরাং আমরা ও কোথায় আছে, পেশেন্টটা রিস্ক কেমন সেটা আমরা অ্যাসেস করার চেষ্টা করব। এবং তারপরে আমরা নেফ্রোলজি কনসালটেশন আমরা নেফ্রোলজি কনসালটেশন নিব কিনা সেটা পেশেন্টের রিস্ক ক্যাটাগরির উপর ডিপেন্ড করে। সিকিডি প্রোগ্রেশন, মবিলিটি, মর্টালিটি এন্ড মনিটরিং ফ্রিকোয়েন্সি, সেটা আমরা এখানে যেমন বলা আছে যে মনিটর, এবং বছরে একবার ওকে মনিটর করতে হবে। 1 মানে হচ্ছে মনিটর, যেটা আমরা আগে বলেছি। তারপরে লেখা আছে ট্রিট এন্ড কনসাল্ট, ট্রিটমেন্ট দিতে হবে এবং তাকে কনসালটেশন দিতে হবে অ্যাটলিস্ট 3 times a year। এবং এখানে দেখেন যেগুলো ভেরি হাই রিস্ক সেগুলোর মধ্যে ট্রিট এন্ড কনসাল্ট 4+, মানে 4 বার কিংবা তার বেশি পেশেন্টটাকে দেখতে হবে। এভরি 2-3 months পেশেন্টকে দেখতে হবে।
সুতরাং ট্রিট অ্যান্ড কনসাল্ট। এবং ভালো মজার ব্যাপার হচ্ছে এই এই লিফলেটটা কিন্তু বাংলায়ও আছে, আইএসএল বাংলা পাবলিশ করেছে। সুতরাং আমাদের দেশের আমরা যদি এই লিফলেটটা আমাদের প্রাইমারি কেয়ার লেভেলে দিতে পারি, প্রাইমারি কেয়ার ডক্টরস, তাহলে কিন্তু আমরা ইজিলি ভেরি আর্লি সিকিডি ডিটেক্ট করতে পারি এবং আমরা সিকিডি পেশেন্টদেরকে উই ক্যান ব্রিং দেম আন্ডার ট্রিটমেন্ট। ওকে, আমরা আসলে স্ক্রিন করেছে 2-3 ধরনের মানুষকে, যাদের ডায়াবেটিস আছে, হাইপারটেনশন আছে এবং এজ মোর দ্যান 55 ইয়ার্স। এখানে আমরা দুটো জিনিস আমরা করবো, ইএফআর এবং ইউরিনারি অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিও। প্রেজেন্টেশন, সিকিডি ইজ মোস্টলি অ্যাসিম্পটোম্যাটিক। এটা আমাদেরকে বুঝতে হবে যে সিকিডির আসলে বেশিরভাগ ক্ষেত্রেই কোনো সিমটম থাকে না, মোস্টলি অ্যাসিম্পটোম্যাটিক। এবং বেশিরভাগ ক্ষেত্রে ইট ইজ ডিটেক্টেড ডিউরিং মেডিকেল চেক আপ অর আদার পারপাসে ডিউরিং স্ক্রিনিং or অথবা during আমাদের স্ক্রিন করি। Symptoms usually develop at সিকিডি স্টেজ 4 and 5. Symptom is সিকিডি স্টেজ 4 and 5 develop. CKD is a silent killer. এটা আমাদের মনে রাখতে। Patient may remain asymptomatic until GFR is less than 21 ml per minute. So দেখেন GFR 20 ml per minute না হওয়া পর্যন্ত পেশেন্ট asymptomatic থেকে যেতে পারে। সেখানে আমরা বলি CKD is a silent killer. তবে কমন ক্লিনিক্যাল প্রেজেন্টেশন কি কি? কমন ক্লিনিক্যাল প্রেজেন্টেশন একটা হচ্ছে progressive pallor, পেশেন্ট বলে যে আমি কেমন যেন ফ্যাকাশে হয়ে যাচ্ছি ডিউ টু অ্যানিমিয়া, টায়ার্ডনেস ডিউ টু অ্যানিমিয়া, অ্যানোরেক্সিয়া, নশিয়া, ভমিটিং একটা কমন প্রেজেন্টিং সিমটমস, অ্যানোরেক্সিয়া, নশিয়া, ভমিটিং, নকচুরিয়া। অনেক সিকিডি প্রথম থেকে কিন্তু ইনক্রিজ ফ্রিকোয়েন্সি অ্যাট নাইট হয়। আচ্ছা, এটা কি ভালো বোঝা যায়? আচ্ছা, সিকিডি, অ্যানোরেক্সিয়া, নশিয়া, ভমিটিং, নকচুরিয়া প্রথম দিকে, প্রুরিটাস হয়, পেশেন্টের ইনক্রিজ এক্সেসিভ ইচিং হতে পারে এবং হাইপারটেনশন। এটা হচ্ছে কমন ক্লিনিক্যাল প্রেজেন্টেশন অফ সিকিডি। আমরা একটা কথা বলে থাকি যে ট্রায়াড অফ সিকিডি, সেটা হচ্ছে কোন পেশেন্ট যদি অ্যানিমিক হয়, অ্যানোরেক্সিক হয়, এমন পেশেন্ট যদি হাইপারটেনসিভ হয়, ইউ শুড এক্সক্লুড সিকিডি। তবে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে সিকিডি অ্যাফেক্টস অল বডি সিস্টেম। আমাদের বডিতে যতগুলো সিস্টেম আছে, এভরি সিস্টেম ইজ অ্যাফেক্টেড বাই সিকিডি। একটা হচ্ছে সিকিডি হলে অ্যানিমিয়া হয় এবং সেই জন্য পেলো লেথার্জি, বেড রেজিস্ট্যান্স থাকতে পারে, প্লেটলেট অ্যাবনর্মালিটি হয়, পেশেন্টের জন্য ব্লিড করতে পারে, এপিসিস, ব্রুজিং হতে পারে, স্কিনে পিগমেন্টেশন থাকতে পারে, পেশেন্ট ক্যান গেট পিগমেন্টেড এবং এক্সেসিভ ইচিং হয়, প্রুরিটাস, জিআই ট্র্যাক্টে অ্যানোরেক্সিয়া, নশিয়া, ভমিটিং, ডায়রিয়া এগুলো হতে পারে। এন্ডোক্রাইন সিস্টেমে অ্যামোনিয়া, ইরেকটাইল ইম্পর্টেন্স, ইনফার্টিলিটি এবং নার্ভাস সিস্টেমে পেশেন্টের পেরিফেরাল নিউরোপ্যাথি ডেভেলপ করতে পারে। সিএনএস সিস্টেম ক্যান affected, confusion, coma, fits. Cardiovascular system is commonly affected, ischemic pericarditis, hypertension, peripheral vascular disease, heart failure, renal system বলেছি, renal osteodystrophy হতে পারে। আরেকটা ব্যাপার হচ্ছে মেটাবলিক ফিচার হতে পারে। একটা মজার ব্যাপার হচ্ছে ডায়াবেটিক পেশেন্টরা যখন সিকিডি ডেভেলপ করে, ওদের কিন্তু ডায়াবেটিসের কন্ট্রোল ইমপ্রুভ হতে থাকে এবং ওদের দে নিড লেস মেডিকেশনস ফর কন্ট্রোল অফ ডায়াবেটিস। তার কারণটা কি জানেন? কারণটা হচ্ছে যে ইনসুলিন কিন্তু মেটাবলাইজড হয়, এ পোর্শন অফ ইনসুলিন মেটাবলাইজড বাই রেনাল টিবিউলস। সুতরাং রেনাল টিবিউলস যখন রেনাল আস্তে আস্তে কমে যেতে থাকে এবং কিডনি ইনসুলিন মেটাবলাইজ করতে পারে না, তখন ইনসুলিনের হাফ লাইফ বেড়ে যায়। ফলে যেটা হয়, ওদের ইনসুলিন রিকোয়ারমেন্টও কমে যায় এবং ওদের ডায়াবেটিসের ড্রাগ রিকোয়ারমেন্টও কমে যায়। ফলে ওদের দেখা যাচ্ছে ওদের ধীরে ধীরে ডায়াবেটিস ভালো হয়ে যেতে থাকে। এবং একটা মজার ব্যাপার হচ্ছে যে অনেক দেখা যায় অনেক পেশেন্টের সিকিডি স্টেজ 4-5 হয়ে যায়, ওদের ডায়াবেটিসের ট্রিটমেন্টই অনেক সময় আর লাগে না। সুতরাং পেশেন্ট হয়তো হবে তার ডায়াবেটিস ভালো হয়ে যাচ্ছে, কিন্তু আসলে তার কিডনি খারাপ হয়ে যাচ্ছে। The CKD affects all body system. হাইপারইউরেসিয়ামের জন্য গাউট হতে পারে, হাইপার কোলেস্টেরলেমিয়া হয়। ওকে, আমরা যখনই whenever we get a patient of CKD, we should actively sought for the cause of CKD. For the cause of CKD আমাদের খুব ভালো করে কজটা বের করা উচিত, কারণ কজের ট্রিটমেন্ট করা ইজ ইম্পর্টেন্ট। সেটা আমাদের পেশেন্টের কাছ থেকে হিস্ট্রি নিতে হবে। আমরা একটু পরে দেখবো আমরা কি কি হিস্ট্রি নেব, তারপর পেশেন্টকে ভালো করে এক্সামিনেশন করতে হবে। and we also go for some investigations for these patients. হিস্ট্রির মধ্যে হচ্ছে পেশেন্টের আমরা ফার্স্ট কিডনি ডিজিজ আর ডায়ালাইসিস কোনো হিস্ট্রি আছে কিনা সেটা জিজ্ঞেস করবো। পেশেন্টের লেগ সোয়েলিং অথবা জেনারেলাইজ সোয়েলিং এর কোনো হিস্ট্রি আছে কিনা আগে, অথবা পেশেন্টের আগে কখনো সে তার
হেমাচুরিয়ার কথা সে বলে কিনা। অনেক সময় পেশেন্ট বলে যে আমার এক সময় প্রস্রাব লাল হচ্ছিল, কিংবা আমার ডাক্তার সাহেব আমার বলছিল যে ইউরিনের সঙ্গে ব্লাড যাচ্ছে। তারপর ইউরিনারি সিমটম, নকচুরিয়া ফ্রিকোয়েন্সি, পলিউরিয়া, আর্জেন্সি, হেজিটেন্সি, এই ধরনের কোনো হিস্ট্রি আছে কিনা। হিস্ট্রি অফ foamy or frothy urine may indicate prior heavy proteinuria. Family history of kidney disease আছে কিনা, ADPKD, Alport syndrome, diabetic kidney disease. Diseases that share risk factors with CKD, like diabetes mellitus, hypertension, coronary artery disease, peripheral artery disease, heart failure, এগুলো they share risk factors with CKD, এগুলো আছে কিনা। Systemic disease that might affect kidney, যেমন rheumatological disease, especially SLE, Sjogren's syndrome, progressive systemic sclerosis, এই ধরনের কোনো ডিজিজের কোনো ফিচার আছে কিনা, হিস্ট্রি আছে কিনা। History of nephroleptosis, stone disease, history of use of medications that might affect renal function, যেমন ধরেন ওভার দ্য কাউন্টার, আমরা NSAID, আমাদের সাথে সবই ওভার দ্য কাউন্টার পাওয়া যায়, NSAID বা হার্বাল মেডিকেশন কিন্তু ইম্পর্টেন্ট কজ অফ সিকিডি, এটা আমাদের মনে রাখতে হবে। আমাদের অনেক পেশেন্ট হার্বাল ওষুধ খায়, এবং হার্বাল ওষুধের মধ্যে কি আছে এটা অনেকেই কেউ জানে না, এবং এগুলো দে কন্টেন হেভি মেটাল এন্ড দ্যাট ক্যান কজ সিকিডি। NSAID খেলে সে হতে পারে, কেউ প্রেসক্রিপশন ড্রাগ যেমন লিথিয়াম বা ক্যালসিয়াম ইনহিবিটরস, এইটাও সিকিডি করতে পারে। এইসব ড্রাগ, এইসব ড্রাগের কোনো হিস্ট্রি আছে কিনা সেটা আমাদের জিজ্ঞেস করতে হবে। ফিজিক্যাল এক্সামিনেশনের মধ্যে আমাদের মনে রাখতে হবে no classic or diagnostic physical examination findings are present in early to moderate stage CKD. তো জেনারেল এক্সামিনেশনে আমরা হাইপারটেনশন, অ্যানিমিয়া, ইডিমা, স্কেচ মার্কস অন স্কিন, সেগুলো থাকতে পারে। We have to make an accurate assessment of blood pressure. We offer complete cardiovascular examinations, কারণ সিকিডি পেশেন্টসরা কিন্তু অনেকেই cardiovascular disease they have concomitant cardiovascular disease. Because CKD and cardiovascular, আমরা একটু পরে দেখবো, CKD and cardiovascular disease are closely interlinked. Complete cardiovascular examination করতে হবে এই জন্য পেশেন্টের। Any signs of peripheral arterial disease or heart failure আছে কিনা, এবং জেনারেল অ্যাসেসমেন্ট অফ পেশেন্টের ফ্লুইড স্ট্যাটাস, এটা আমাদের করতে হবে। পেশেন্ট কি ইডিমেটাস না ডিহাইড্রেটেড, পেশেন্ট কি ফ্লুইড ওভারলোড আছে বা ডিহাইড্রেশন আছে কিনা। ইনফ্যাক্ট dehydration is more important than fluid overload. And dehydration, if patient remains dehydrated, patient কিন্তু progressive kidney renal function deterioration হতে পারে। সুতরাং পেশেন্ট ডিহাইড্রেটেড কিনা সেটা আমাদের অ্যাসেস করতে হবে, কিংবা ওর ফ্লুইড ওভারলোড আছে সেটা আমাদের দেখতে হবে। Abdominal examination, renal enlargement, kidney size enlarged কিনা, presence of renal growing, rule out signs of or risk of urinary obstruction, including assessment for bladder distension. In man, we should do a prostate examination. In women, we should assess for pelvic mass or uterine enlargement. The evidence of পেশেন্টের ডায়াবেটিক হয়, পেশেন্ট যদি নেফ্রোপ্যাথি থাকে, তাহলে লাইকলি যে পেশেন্টের রেটিনোপ্যাথি, নিউরোপ্যাথি থাকবে। সুতরাং পেশেন্টের যদি রেটিনোপ্যাথি বা অন্যান্য মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশন থাকে, রেটিনোপ্যাথি, নিউরোপ্যাথি থাকে, তাহলে পেশেন্ট is likely to have also nephropathy. Findings include those suggesting underlying connectivity disorder. সুতরাং কোনো connectivity disorder আছে কিনা সেটাও দিতে পারে, কারণ many connectivity disorders can cause renal impairment and also cause CKD. Investigations এর মধ্যে আমরা GFR proteinuria দেখবো, এটা আমরা আগেই বলেছি। আমরা ultrasound of kidneys is an important investigation for diagnosis of CKD. And for the identification of cause of CKD, we have to do a blood sugar urinalysis for glomerulonephritis. Glomerulonephritis urine analysis থেকে আমরা কোনো ইন্ডিকেশন পাই কিনা। Serological test করতে হবে ANA, C3, C4, ANCA, hepatitis B and C, serological test for FNC, এবং anti-phospholipase A2 receptor antibody যদি করা available হয় সেটা করতে হবে। এবং আরেকটি ইম্পর্টেন্ট হচ্ছে in any old patient presenting with CKD, you should do a serum protein electrophoresis. Because multiple myeloma is a common cause of CKD in old people developing CKD for the first time. Among early stage of CKD, we can go for a biopsy for diagnosis to the early stage of CKD. Therefore, identification of any reversible cause, AKI CKD, then volume depletion, infection, obstruction, সেটা আমাদের দেখতে হবে। Identification of complications of CKD জন্য আমরা অ্যানিমিয়ার জন্য আয়রন প্রোফাইল করব, CKD MBD আছে কিনা সেই জন্য আমরা ক্যালসিয়াম ফসফরাস PTH এগুলো করতে পারি। কার্ডিওভাস্কুলার ডিজিজ আছে কিনা সেটার জন্য আমরা টেস্ট করতে পারি, এক্সরে টেস্ট, ইকোকার্ডিওগ্রাফি। Identification of risk factors of CKD
জন্য আমরা মানে কার্ডিওভাস্কুলার ডিসলিপিডিমিয়া, হাইপারফসফেটেমিয়া, সেগুলো আমরা ইনভেস্টিগেশন গুলো করব। এখন আমি আপনাদেরকে আল্ট্রাসাউন্ড কিডনির কিছু ছবি দেখাবো। কারণ হচ্ছে আপনি যখনই একটা পেশেন্টকে আল্ট্রাসাউন্ড করতে দেন, আপনি সেই আল্ট্রাসোনোলজিস্টকে ইনস্ট্রাকশন দেবেন যে ভালো ছবি দেওয়ার জন্য, তাহলে আপনাকে আর আল্ট্রাসোনোলজিস্টের ডেসক্রিপশন পড়তে হবে না, আপনি নিজেই পেশেন্টের সিকিউরিটি আছে কিনা সেটা বুঝতে পারবেন। কারণ এটা একটা কিডনি, এটা কিন্তু নর্মাল কিডনি, কারণ এটা দেখেন সাইজটা খুব ভালো। আপনার ইউজুয়ালি কিডনি সাইজ কিন্তু দিয়ে দেওয়া থাকে আল্ট্রাসাউন্ডে, কিডনি সাইজ ইউজুয়ালি নর্মাল কিডনি 9 to 11 সেন্টিমিটার। এবং এই যে বাইরে যে কালো অংশটা দেখা যাচ্ছে এটা হচ্ছে কর্টেক্স, আর মাঝখানে যেটা সাদা সাদা দেখা যাচ্ছে এটা হচ্ছে মেডালা। আপনি দেখেন, আপনি ইউজুয়ালি কর্টেক্স মেডালা ডিফারেন্সিয়েট করতে পারেন, তাই না? এটাকে আমরা বলি কর্টিকো মেডালা ডিফারেন্সিয়েশন, মানে কর্টেক্স মেডালা আলাদা করা যাচ্ছে। এবং কর্টেক্সটা কালো হবে কারণ কর্টেক্সে আপনার শুধু গ্লোমেরুলাস থাকে, মেডালাতে টিবিউলস গুলো থাকে এবং মেডালাতে ব্লাড ভেসেল থাকে, সেই জন্য মেডালাটা ইজ মাচ হোয়াইটার দেন কর্টেক্স, এবং আমরা কর্টেক্স আর মেডালা ডিফারেন্সিয়েট করতে পারি। এটা হচ্ছে নর্মাল কিডনি, এটাও একটা নর্মাল কিডনি, কি সুন্দর নর্মাল কিডনি, কর্টেক্স কালো দেখা যাচ্ছে, মেডালা সাদা দেখা যাচ্ছে। শুধু এরকম যখন আপনি দেখবেন, দেখে আপনি বুঝতে পারবেন যে এটা নর্মাল কিডনি, শুধু আল্ট্রাসাউন্ড করবে এটা নর্মাল কিডনি। আচ্ছা, এবার আমরা দেখি যে সিকিডি হলে কিডনির চেহারাটা কেমন। এই দেখেন, এই কিডনিটা দেখেন, এটার সাইজটা ছোট হয়ে গেছে, এবং এটা দেখেন কর্টেক্স মেটাল আপনি আলাদা করে ডিফারেন্সিয়েট করতে পারেন না, কারণ কর্টেক্স ইজ বিকাম ইকোজেনিক এবং ইজ অ্যাজ ইকোজেনিক অ্যাজ মেডালা অর মোর ইকোজেনিক দ্যান মেডালা। ফলে যেটা হচ্ছে যে আপনি কর্টেক্স মেটাল আলাদা করে ডিফারেন্সিয়েট করতে পারেন না। এখানে দেখেন কিডনিটা অনেক ছোট একটা কিডনি, স্মল কন্ট্রাক্টেড কিডনি অ্যান্ড ইকোজেনিক কর্টেক্স যদি পান, আপনি চোখ বন্ধ করে বলতে পারেন দিস পেশেন্ট হ্যাজ গট সিকিডনি। এবং আপনি কিন্তু একটা জিনিস মনে রাখতে পারেন, ডায়াবেটিস মেলাইটাসে, ডায়াবেটিক নেফ্রোপ্যাথিতে কিডনি কিন্তু স্মল কন্ট্রাক্টেড নাও হতে পারে এবং কর্টেক্স ইকোজেনিক নাও হতে পারে। পলিসিস্টিক কিডনি ডিজিজেও আপনি স্মল কিডনি নাও পেতে পারেন, কারণ কিডনি সাইজ আরো বড় হয়। অ্যামাইলয়েডোসিস, অবস্ট্রাকশন, এইসব ক্ষেত্রে আপনি কিডনি সাইজ মেবি নর্মাল। এবং একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে ডায়াবেটিক নেফ্রোপ্যাথিতে কিডনি এই যে কর্টিকো মেটালা ডিফারেন্সিয়েশন সেটা লস নাও হতে পারে, সেটা আমাদের জানতে হবে। এবং দেখেন এই যে এখানেও আপনার কিডনি সাইজ ছোট হয়ে গেছে, এবং কিডনি দেখেন কিডনির আপনি কর্টেক্স মেডালা আলাদা করে ডিফারেন্সিয়েটই করতে পারেন, মনে হচ্ছে যে একটা সিঙ্গেল কিডনি, সিঙ্গেল একটা কিডনি, এবং দিস ইজ ইকোজেনিক, বোথ কর্টেক্স ইজ হাইলি ইকোজেনিক। এবং এখানেও কিডনি সাইজ অনেক ছোট এবং কিডনি ইজ হাইলি ইকোজেনিক। এটা হচ্ছে কিডনিজ অফ সিকিডি। এখন আমরা আসি ম্যানেজমেন্ট অফ সিকিউরিটি। ম্যানেজমেন্ট সিকিউরিটিকে আমরা প্রধানত দুইটা ভাগে ভাগ করেছি। সেটা প্রথম ভাগটা হচ্ছে আর্লি স্টেজ অফ সিকিউরিটিতে, যেটা আমার মনে হয় এনি প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান সেটা এটা করতে পারে, এবং এবং সেটা এই স্টেজে ট্রিট করতে পারে। এবং বিশেষ করে উই হ্যাভ টু ডিপেন্ড অন ইন্টারনাল মেডিসিন স্পেশালিস্ট অর ইন্টার্নিস্ট, তারাও এখানে সিকিউরিটি, কারণ আমাদের দেশে আসলে we do not have enough nephrologists to deal with the burden of CKD. আর পরের স্টেজটাকে আমরা বলছি সিকিডি স্টেজ 3, 4, 5। সেখানে আমরা স্টেজ 1 to 3 তে প্রথম ভাগে আমাদের আছে ট্রিটমেন্ট aimed at a specific cause, look and treat acute and chronic, এবং how to slow the progression of CKD. How can we slow the progression of CKD? এই তিনটে স্টেজ যে কোনো ডাক্তার আমার মনে হয় প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান হ্যান্ডেল করতে পারে। And later 3 stage management of complications like anemia, CKD, MBD or cardiovascular complications, or preparation for renal replacement therapy. Renal replacement therapy এই অংশটাতে the primary care physician or the internist or internal medicine specialist may need help from a nephrologist. আমরা এটাকে দুইটা ভাগে ভাগ করেছি। প্রথমে আমরা আসি ট্রিটমেন্ট aimed at specific cause, সেখানে আমরা কি কি জিনিস করতে পারি। প্রথমে আমাদের মনে রাখতে হবে যে রিভার্সিবল ফ্যাক্ট আছে কিনা কোনো ফ্যাক্টর, সেটাকে আমাদের প্রথমে কারেকশন করে ফেলতে হবে। পেশেন্ট ইউরিনারি ট্র্যাক্ট অবস্ট্রাকশন থাকলে উই শুড remove the urinary tract obstruction. Urinary tract infection should be treated, and if the patient is on any sort of nephrotoxic drug, the drug needs to be stopped.
এবং ট্রিটমেন্ট অফ স্পেসিফিক ডিজিজের মধ্যে কমন যে ডিজিজ গুলো আছে যেমন ডায়াবেটিস, হাইপারটেনশন এন্ড গ্লোমেরুলোনেফ্রাইটিস, আমরা আসলে মূলত আলোচনা করব ডায়াবেটিস এবং হাইপারটেনশন নিয়ে। কারণ হচ্ছে যে এই দুইটা ডিজিজ আমরা কারণ গ্লোমেরুলোনেফ্রাইটিস আলোচনাটা অনেক লম্বা, এটা একটা ক্লাসে কিংবা 2-3টা ক্লাসে করা সম্ভব না। তবে আমাদের মনে রাখতে হবে উই হ্যাভ টু ম্যানেজ, আমাদের ম্যানেজমেন্ট অফ ডায়াবেটিস করতে হবে, ম্যানেজমেন্ট অফ হাইপারটেনশন করতে হবে, এন্ড আর্লি ডায়াগনোসিস এন্ড প্রম্পট ট্রিটমেন্ট অফ গ্লোমেরুলোনেফ্রাইটিস করতে হবে। এন্ড আদার ডিজিজ যেগুলো যদি থাকে যেমন এসএলই কিংবা অন্য কোনো রিউমাটোলজিক্যাল ডিজিজ, শোগ্রেন সিনড্রোম, রিউমাটয়েড আর্থ্রাইটিস, সেগুলো আমাদের ট্রিট করতে হবে। সুতরাং এবং আর্লি ইমপ্লিমেন্টেশন অফ ডিজিজ স্পেসিফিক থেরাপি হেল্পস টু স্লো প্রোগ্রেশন অফ সিকিউরিটি আমাদের মনে রাখতে হবে। সেজন্য আমরা প্রথমেই আমরা এই ডায়াবেটিস, হাইপারটেনশন এই দুটো ট্রিটমেন্ট নিয়ে মূলত আলোচনা করবো, কারণ এই দুটো ট্রিটমেন্টে অনেক কিছু অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে। প্রথমে আসি আমরা ডায়াবেটিস ট্রিটমেন্ট। ডায়াবেটিস ট্রিটমেন্টে এখন বলা হচ্ছে পেশেন্ট উইথ ডায়াবেটিস এন্ড সিকিউরিটি treated with a comprehensive strategy. এখানে একটা comprehensive strategy ট্রিট করতে, reduce risk of kidney disease system and cardiovascular disease. এখানে এই জন্য এটাকে দেখেন বলা হচ্ছে কার্ডিও কিডনি রিস্ক ফ্যাক্টর ম্যানেজমেন্ট। ডায়াবেটিস উইথ সিকিউরিটি কার্ডিও কিডনি ট্রিটমেন্ট, এখানে কিন্তু কার্ডিও কিডনি ট্রিটমেন্ট বলা হচ্ছে। প্রথমটা হচ্ছে যে গ্লাইসেমিক কন্ট্রোল ইনক্লুডিং SGLT2 ইনহিবিটরস। এখানে কিন্তু একটা ওষুধের নামকে স্পেসিফাই করা হয়েছে, সেটা SGLT2 ইনহিবিটরস। তার মানে গ্লাইসেমিক কন্ট্রোল করব এবং সেখানে SGLT2 ইনহিবিটরসটা থাকতে হবে। তারপর হচ্ছে রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম ব্লকেড, RAS ব্লকেড বা এস ইনহিবিটরস অর ARB। তারপরে বলা হচ্ছে ব্লাড প্রেশার কন্ট্রোল, লিপিড ম্যানেজমেন্ট, লাইফস্টাইল ফিজিক্যাল অ্যাক্টিভিটি, সিলেকশন অফ স্মোকিং, নিউট্রিশন, এবং যদি পেশেন্টের প্রিভ্যালেন্ট কার্ডিওভাস্কুলার ডিজিজ থাকে তাহলে অ্যাসপিরিন অথবা ক্লোপিডোগ্রেল অ্যান্টিপ্লেটলেট ড্রাগস নেওয়ার ব্যাপার। এটা হচ্ছে কার্ডিও কিডনি রিস্ক ফ্যাক্টর ম্যানেজমেন্ট। আমরা যদি অ্যালগোরিদম দেখি গ্লাইসেমিক ট্রিটমেন্ট অ্যালগোরিদম ফর পেশেন্ট উইথ টাইপ 2 ডায়াবেটিস সিকিউরিটি, প্রথমে বলা হচ্ছে লাইফস্টাইল থেরাপি। তার মানে এখানে আছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি, নিউট্রিশন অ্যান্ড ওয়েট লস। পেশেন্ট ইজ ওবিস, তাহলে ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে হবে, নিউট্রিশনটা মেনটেন করতে হবে, অ্যান্ড ওয়েট লস ফর ওবিস পেশেন্টস। তারপরে বলা হচ্ছে দেখেন গ্লাইসেমিক ট্রিটমেন্টে ফার্স্ট লাইন ড্রাগস কিন্তু দুইটা, একটা মেটফর্মিন আর একটা হচ্ছে SGLT2 ইনহিবিটরস। Metformin, if the patient EGFR is more than 30 ml per minute, metformin can be given. সুতরাং আমাদের এটা হচ্ছে ফার্স্ট লাইন থেরাপি বা বেস ড্রাগ থেরাপি, সুতরাং metformin SGLT inhibitors. And if the patient has an EGFR more than 20 ml per minute, patient should be given SGLT2 inhibitors. এবং শুধু তাই না, আরেকটা মজার ব্যাপার হচ্ছে SGLT2 if the patient is on SGLT inhibitors এবং তারপরে যদি ওর EGFR কমে 20 নিচেও চলে যায়, you do not need to stop SGLT inhibitors. কিন্তু বলা হচ্ছে যে SGLT inhibitor যদি EGFR less than 20 হয়, then not to initiate, মানে শুরু না করতে। কিন্তু if patient যে পেটে থাকে, you can continue SGLT inhibitors if the patient EGFR is less than 20. তাহলে প্রথমে আমরা শুরু করলাম metformin if the patient has EGFR more than 30 ml per minute, or SGLT2 plus SGLT2 inhibitors if the patient has an EGFR more than 20 ml per minute. তাতে যদি কন্ট্রোল হয় ভালো, কিংবা আমরা যদি metformin SGLT2 inhibitor না দিতে পারি because patient has got EGFR less than 30 or less than 20, তো সুতরাং সেক্ষেত্রে উইল গো ফর আদার ড্রাগস থেরাপি। প্রথমে আছে দেখেন GLP-1 রিসেপ্টর অ্যাগনিস্ট, GLP-1 রিসেপ্টর অ্যাগনিস্ট। GLP-1 রিসেপ্টর প্রেফার করা হয় বিকজ দে অলসো হ্যাভ cardiovascular benefits, সেজন্য GLP-1 receptor agonist কে প্রেফার করা হয় after metformin and SGLT2 inhibitors. তারপরে আছে GPP4 inhibitors, যেমন vildagliptin, sitagliptin, linagliptin এগুলো। তারপরে দেখেন ইনসুলিন এবং সালফোনাইলুরিয়া আছে। ইনসুলিন সালফোনাইলুরিয়াকে অন্য কালার দেওয়া হয়েছে বিকজ দে হ্যাভ very high hypoglycemic probability in CKD patients. সুতরাং সালফোনাইলুরিয়া কিংবা ইনসুলিন দিলে you have to be careful about their hypoglycemic probability. সেজন্য আপনাদের হাইপোগ্লাইসেমিয়া হচ্ছে কিনা সেটা আপনাকে দেখতে হবে। তারপর আমরা থায়াজোলিডিন দিতে পারি, যদিও they cause fluid retention, সেজন্য this is not preferred in many situations. তারপর আমরা alpha glucosides inhibitor ইউজ করতে পারি। So this is an algorithm for treatment patient with type 2 diabetes and CKD.
আচ্ছা, এইবার আমরা একটা মজার জিনিস দেখি। আপনার হঠাৎ করে আমরা ইজিপ্টে চলে গেলাম। ইজিপ্টে কেন চলে গেলাম জানেন? ইজিপ্টে আপনারা টুটান খামুন সম্বন্ধে জানেন? টুটান খামুন ছিল আগে ইজিপ্টে, এনশিয়েন্ট ইজিপ্টে, মানে ধরেন অ্যারাউন্ড 1920 বা 1930 বিসিতে আপনার ওই এই ইজিপ্টে কিং থেকে বলা হতো ফারাউস। টুটান খামুন সেই সময় একজন ফারাও ছিলেন। তো ওখানে দেখা গেল একটা মজার ব্যাপার আবিষ্কার করলো যখন এই মামিগুলোকে স্টাডি করা হলো। দেখা গেল যে যারা এলিট শ্রেণী, মানে হচ্ছে যারা কিং ছিল কিংবা কিং এর বংশধর ছিল বা কিং এর আত্মীয় স্বজন ছিল, সেই সব এলিটদের এই মামির ভিতরে হার্ট এবং কিডনি রেখে দেওয়া হচ্ছে, এবং হার্ট এবং কিডনি, এবং শুধু হার্ট রেখে দেয়নি। কারণ এরা মনে করতো যে এরা বোধহয় মানে যারা মামিফিকেশনের প্রসেসে এরা কোনো এক সময় আবার জীবিত হয়ে যাবেন। তো ওরা জানে যে হার্ট লাগবে, এবং হার্টের সঙ্গে ওরা কিডনিও রেখে দিচ্ছিল দুটা। কারণ কি জানেন? ওরা কিন্তু ওই সময় ইজিপ্টের লোকজন জানতো যে হার্ট ভালো রাখার জন্য কিডনি দরকার, এই জন্য ওরা এই টুটান খামুনের মামি এবং অন্যান্য মামিতে, এলিটদের মামিতে দেখা গেছে যে দুইটা কিডনিও আছে, হার্ট আছে, কিডনিও আছে। মামিফিকেশন হার্ট এন্ড কিডনি। এবং মজার ব্যাপার হচ্ছে এখন বলা হচ্ছে হার্ট এবং কিডনি খুবই ক্লোজলি ইন্টাররিলেটেড। এবং আপনার বড় মজার ব্যাপার হচ্ছে সিকেডি টার্মটা আমার মনে হয় ইন রিসেন্ট ফিউচার উইল বি চেঞ্জ টু সিকে, হচ্ছে কার্ডিওভাস্কুলার কিডনি মেটাবলিক সিনড্রোম। তার মানে হচ্ছে যে এটা হচ্ছে আমার একটা অসুখ, যে অসুখে হার্ট এফেক্টেড হয়, কিডনি এফেক্টেড হয়, এবং এই দুটো অর্গানে সবচেয়ে বেশি এফেক্টেড হয় ইন সিকেডি। সেই জন্য সিকেডির নাম ভবিষ্যতে এক সময়, আমি জানি না হবে কিনা, তবে হয়ে যেতে পারে কার্ডিওভাস্কুলার কিডনি মেটাবলিক সিনড্রোম। এবং আপনি যে এই জন্য কিছু ড্রাগ দেখা যাচ্ছে যারা নিউ কার্ডিওভাস্কুলার কিডনি মেটাবলিক এজেন্টস ফর টাইপ 2 ডায়াবেটিস। এর মধ্যে একটা গ্রুপ হচ্ছে SGLT2 ইনহিবিটরস, আর একটা হচ্ছে GLP-1 রিসেপ্টর অ্যাগনিস্ট। এবং এই যে এই দুইটা গ্রুপের ড্রাগে দেখা যাচ্ছে তারা ডিক্রিজ কার্ডিওভাস্কুলার ইভেন্ট, ডিক্রিজ কার্ডিওভাস্কুলার ডেথ, এবং ডিক্রিজেস হার্ট ফেলিয়ার, এবং ডিক্রিজেস নেফ্রোপ্যাথি। সুতরাং এই যে এজেন্ট গুলোকে বলা হচ্ছে কার্ডিওভাস্কুলার কিডনি মেটাবলিক এজেন্টস ফর টাইপ 2 ডায়াবেটিস। এবং এগুলো বিভিন্ন স্টাডি থেকে এই রেজাল্ট গুলো আসছে। এম্পা, মানে এখানে যেটা ইনক্লুড করা হয়নি, এম্পা কিডনি স্টাডি, এটা এম্পা SGL2 ইনহিবিটারস একটা স্টাডি, আর এটা আরেকটা স্টাডি ছিল। তারপর ডিক্লেয়ার, তারপর ক্রেডেন্স, ডাপাসিকেডি, এই সবগুলো দেখা গেছে যে কার্ডিওভাস্কুলার রিস্কও কমে, আবার নেফ্রোপ্যাথির রিস্কও কমে। এবং GLP-1 সেমাগ্লুটেড দিয়ে স্টাডি যেগুলো হয়েছে সেগুলো সিমিলার এফেক্ট। এখন এই যে আমরা বললাম যে SGLT2 ইনহিবিটারস কার্ডিওমেটাবলিক রেনাল এফেক্ট আছে, কার্ডিওমেটাবলিক রেনাল এফেক্ট আছে। এটা আনফেভারেবল এবং ফেভারেবল এফেক্টস গুলো কি কি? ফেভারেবল এফেক্টস এর মধ্যে বলা হচ্ছে SGLT2 ইনহিবিটারস এর প্রিভেনশন অফ ইনসিডেন্ট এন্ড ট্রিটমেন্ট অফ এস্টাবলিশড হার্ট ফেলিয়ার। SGLT2 ইনহিবিটারস কিন্তু ইনিশিয়ালি ইন্ট্রোডিউস করা হয়েছিল ফর অ্যাজ এন হাইপোগ্লাইসেমিক এজেন্ট ফর ট্রিটমেন্ট অফ ডায়াবেটিস। এখন দেখেন ওর নাম্বার 1 ইউজ হচ্ছে ইন হার্ট ফেলিয়ার পেশেন্টস, reduction of major adverse cardiovascular events, reduction of blood pressure and weight, preservation of renal function, এবং শেষে আছে ইমপ্রুভমেন্ট ইন গ্লাইসেমিয়া। দেখেন ইমপ্রুভমেন্ট ইন গ্লাইসেমিয়া সবার শেষে চলে গেছে। অবশ্য এই কারণেই এই ড্রাগস গুলোকে ইন্ট্রোডিউস করা হয়েছে। ওদের আনফেভারেবল এফেক্ট কি আছে? আনফেভারেবল এফেক্টের মধ্যে জেনিটাল ইনফেকশন হতে পারে, বিশেষ করে ইন ফিমেলস। হ্যাঁ, ডায়াবেটিক কিটোসিস হতে পারে। Ketoacidosis, এটা কিন্তু ইউগ্লাইসেমিক ketoacidosis হয় in SGL2 inhibitors patient using SGL2 inhibitors। কারণটা হচ্ছে যে যেহেতু গ্লুকোজ ইউজ হচ্ছে না, কারণ গ্লাইকোসুরিয়া গ্লুকোজ বের হয়ে যাচ্ছে, সেই জন্য আপনার এই ফ্যাটি অ্যাসিডস অন্যান্য অ্যাসিডস গুলো গ্লুকোজেনেসিসে ইউজ হয়। এবং এক্সেসিভ ইউজ অফ ফ্যাটি অ্যাসিডস ফর গ্লুকোজেনেসিস ক্যান কজ ketoacidosis। এবং এটা হচ্ছে in diabetic patients, এটা পাওয়া গেছে in some patients using SGLT inhibitors, এবং এটা হচ্ছে diabetic euglycemic, মানে ব্লাড সুগার নরমাল, diabetic euglycemic ketoacidosis। এবং
একটা স্টাডিতে দেখা গেছিল যে লোয়ার লেগ অ্যাম্পুটেশন ইজ মোর ইন পেশেন্টস ইউজিং SGLT2 ইনহিবিটর। শুধু একটা স্টাডিতেই, যে স্টাডিতে ওরা কানাগ্লিফ্লোজিন ইউজ করেছিল। এখন SGLT2 ইনহিবিটর আসলে কিভাবে কাজ করে? SGLT2 কি করে? দে inhibit reabsorption of glucose and sodium in the proximal convoluted tubule. তো এখন যেটা হচ্ছে এই গ্লাইকোসিরিয়া হয়, মানে ইউরেশিয়ান গ্লুকোজ বের হয়ে যাচ্ছে, গ্লাইকোসিরিয়া হয়, এবং দ্যাট ডিক্রিজেস HbA1c, তার মানে এই গ্লুকোজ গ্লাইসেমিক কন্ট্রোলটাকে ইমপ্রুভ করে, এবং নেগেটিভ caloric balance, increases uricosuriya, uric acid excretion বাড়ে, decreases plasma uric acid, এবং it causes natriuresis, increase excretion of sodium in urine. তো সেই natriuresis এর জন্য যেটা হচ্ছে decrease plasma volume, ফলে myocardial stretching কমে যায়, এবং decreases blood pressure, and not only that, it increases tibial-glomerular feedback. কারণ যখন juxtaglomerular apparatusে বেশি সোডিয়াম যাচ্ছে, তখন juxtaglomerular apparatusে কাজ হচ্ছে, সে মনে করে যে অনেক সোডিয়াম চলে আসতেছে, সে afferent arterialকে কনস্ট্রিক্ট করে দেয়। সো ইনক্রিজ afferent arterial constriction, এবং আলটিমেটলি যেটা হচ্ছে decreases intraglomerular hypertension and hyperfiltration, and all this result in cardiac and renal protection. সেজন্য এটাকে বলা হচ্ছে কার্ডিও রেনাল প্রোটেক্টিভ এজেন্টস, SGLT2 inhibitors। ইনসুলিনের ব্যাপার হচ্ছে, ইনসুলিন আমাদের ডায়াবেটিস ম্যানেজমেন্টে খুব একটা ইম্পর্টেন্ট টুল, এবং রিমেন্স এন মোস্ট ইম্পর্টেন্ট টুল ফর লো GFR এন্ড টাইপ 1 ডায়াবেটিস। এবং তবে আমাদের একটা ফর্মুলা মনে রাখতে হবে যে ইনসুলিন আমাদের, তবে আমরা যদি অ্যানালগ ইনসুলিন, ইফ ইউ ইউজ অ্যানালগ ইনসুলিন, there is less chance of hypoglycemia rather than regular insulin, এবং basal bolus regimen has a lower rate of hypoglycemia, যেটা আমরা ইউজ করি। তো ইনসুলিন ইউজ করার ব্যাপারে আমাদের একটা রুল ফল মনে রাখতে হবে, EGFR মোর দেন 50 ml per minute হয়, ডোজ অ্যাডজাস্টমেন্ট দরকার নাই। EGFR যদি 50 to 10 ml per minute হয়, 25% রিডাকশন অফ ইনসুলিন ডোজ, আর EGFR less than 10 হলে will require 50% reduction of previous insulin dose. সুতরাং এই ফর্মুলা অনুসারে ইউ ক্যান ইউজ ইনসুলিন, অ্যান্ড আমরা আশা করি তাতে হাইপোগ্লাইসেমিয়ার ইনসিডেন্স বেড়ে যাবে না। এখন আমরা যে গ্লাইসেমিক কন্ট্রোল করব, আমাদের এইম হচ্ছে আমাদের HbA1c 6.5 থেকে 8 পর্যন্ত। এখন কাদের জন্য 6.5 আর কাদের জন্য 8? একটা হচ্ছে যাদের সিভিয়ারিটি যদি বেশি থাকে, যদি কম থাকে, যেমন ধরেন সিকিডিতে G1, কিংবা যাদের ম্যাক্রোভাস্কুলার কমপ্লিকেশনস কম, ফিউ, ইয়াং এজ, লং লাইফ এক্সপেক্টেন্সি, এসব পেশেন্টদের জন্য আমাদের টার্গেট হচ্ছে less than 6.5। আর যাদের সিভিয়ারিটি অফ সিকিডি বেশি, সিকিডি G5, তাদের মেনি ম্যাক্রোভাস্কুলার কমপ্লিকেশন আছে, ওল্ড এজ এবং শর্ট লাইফ এক্সপেক্টেন্সি, তাদের হচ্ছে আমাদের টার্গেট হচ্ছে 8 HbA1c। তারপরে দেখেন, আমরা closing comments হচ্ছে, we have entered a new era of diabetes treatment which is no longer glucose centric. এখন আমরা patient centric approach চলে গেছি। We identify which patient may benefit or have great risk from adverse events, choose medication to assist patients in avoiding major comorbidities associated with diabetes. সুতরাং glucose centric থেকে এখন patient centric, কারণ আমাদের এখন এইম হচ্ছে slow progression of disease, renal disease, cardiovascular disease, heart failure. এখন আমরা আসি ম্যানেজমেন্ট অফ হাইপারটেনশন। হাইপারটেনশন এন্ড সিকিডি ইজ এ ম্যারেজ মেড ইন হেল, কারণ হাইপারটেনশন সিকিডি থেকে হাইপারটেনশন হয়, হাইপারটেনশন থেকে সিকিডি হয়, এবং অনেক সময় ইট বিকামস এ চিকেন এন্ড এগ প্রবলেম। কোনটা আগে আসছে কোনটা পরে আসছে সেটা ডিফিকাল্ট। এটা কি হাইপারটেনশন আগে না সিকিডি আগে? তো সুতরাং আমাদের এটা চিকেন এন্ড এগ প্রবলেম। তবে আমাদের মনে রাখতে হবে, hypertension frequently accompanies advance in CKD. More patients develop hypertension from CKD than develop CKD from hypertension. CKD and hypertension increase the risk of stroke by 22% compared to equally hypertensive individuals without CKD. সুতরাং
যদি কারো হাইপারটেনশন থাকে এবং সিকিউরিটি থাকে, স্ট্রোকের রিস্ক 22% ইনক্রিজ করে দেয়। হাইপারটেনশন কজেস প্রোটিনুরিয়া, হাইপারটেনশন এবং বিপি গোল, বিভিন্ন গাইডলাইন বিভিন্ন রকমের বিপি গোল বলেছে। কেউ কেউ যেমন জিএনসিটি বলেছিল লেস দেন 140/90, ইউরোপিয়ান হার্ট সোসাইটি অফ হাইপারটেনশন বলেছে লেস দেন 140/90। সুতরাং আবার কোনো গাইডলাইন বলেছে লেস দেন 130/80। Recently, American College of Cardiology and American Heart Association 2017 hypertension guideline set a BP goal less than 130/80 for patients with CKD and others at elevated cardiovascular risk. সুতরাং American Heart Association, American College of Cardiology বলেছে the blood pressure should be less than 130/80. কিন্তু 2024 KDIGO guideline, KDIGO 2024 guideline for the management of blood pressure and CKD has said, based on the available evidence and in particular in the CKD subgroup of the SPRINT trial, the 2024 guidelines suggests a systolic blood pressure target of less than 120 millimeter mercury in adults with, when tolerated, using standardized BP measurement. It's an important point. What is a standardized BP measurement? এটা আমাদের বুঝতে হবে। এবং এখানে ওরা কিন্তু একটা ব্লাড প্রেশার গোল দিয়েছে, সিস্টোলিক ব্লাড প্রেশার গোল less than 120. Consider less intensive BP lowering therapy in people with frailty, that are frail, high risk of falls and fracture, very limited life expectancy, or symptomatic postural hypertension. পেশেন্টের বেলায় আমরা BP lowering goal চুজ করতে পারি। এখন এটা হচ্ছে স্ট্যান্ডার্ডাইজড বিপি মেজারমেন্ট। স্ট্যান্ডার্ড বিপি মেজারমেন্ট হচ্ছে আমাদের বিপি মেজার করতে হবে ইন এ কোয়াইট রুম, কমফোর্টেবল টেম্পারেচারে, নো স্মোকিং, ক্যাফিন, এক্সারসাইজ ফর 30 minutes, এবং ব্লাডার এমটি করতে হবে। বিপি মেজারমেন্ট, patient has to relax for more than 5 minutes, কারোর সঙ্গে কথা বলবে না, no talking, take, এবং আমাদের 3টা মেজারমেন্ট নিতে হবে at 1 minute interval. Use the average of the last 2 measurements. At first visit, record BP in both arms. Use the arm that gives higher reading. এবং ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে ব্যাক সাপোর্টেড হতে হবে, feet on the floor, and no talking during and between measurements. এবং কাফ সাইজটা ঠিক থাকতে হবে, কাফ টু ফিট আর্ম সাইজ যেটা প্রয়োজন। আর্ম বেয়ার হতে হবে, যে শার্টে হাতা গুটে রাখলে সেরকম করলে হবে না। আর্ম বেয়ার অ্যান্ড রেস্টিং, আর্ম শুড বি রেস্টিং অন এ টেবল, অ্যান্ড মিড আর্ম, এবং মিড আর্ম আমরা এই কাফটা দিব হচ্ছে মিড আর্মে অ্যাট হার্ট লেভেল। এবং উই শুড ইউজ ভ্যালিডেটেড ইলেকট্রনিক অ্যান্ড ম্যানুয়াল অস্কালটেটরি মেশিনস। আমরা ইলেকট্রনিক মেশিনেও আমরা মেজার করতে পারি, অথবা অস্কালেটরি মেথডে আমরা মেজার করতে পারি। ইট ইজ স্ট্যান্ডার্ডাইজড বিপি মেজারমেন্ট। আমার মনে হয় 11:30 বেজে গেছে। শুড উই কন্টিনিউ অর উই শুড go further? We should stop here and go for tomorrow. আপনার আগামীকালের জন্য কত বাকি আছে সেটার উপর ডিপেন্ড। জানেন যে আমি হয়তো কালকেও শেষ করতে পারবো। এনিওয়ে, আমার মনে হয় কালকে এটা এখনো অনেক বেশ কিছু দূর আছে। আমরা কি আরেকটু কন্টিনিউ করবো নাকি? আমার মনে হয় থাক আজকে। এটা তো স্যার এটা আপনার ইয়ার উপর আর কি, যে কত বাকি থাকবে। কালকে যদি বেশি বাকি থেকে যায় তাহলে তো, যদি আপনি মনে করেন যে কালকের জন্য বেশি বাকি আছে তাহলে হয়তো কন্টিনিউ করা যায়, আর যদি বেশি না থাকে তাহলে কালকে শেষ করে দেওয়া যাবে। আচ্ছা, আর 5-6 মিনিট কন্টিনিউ করি। হ্যাঁ, ওকে স্যার, শিওর। আমাদের নেক্সট যে স্টেপ সেটা হচ্ছে লুক এন্ড ট্রিট অ্যাকিউট এন্ড ক্রনিক রিনাল ফেলিওর। এটা আমাদের বুঝতে হবে। অনেক সময় পেশেন্ট আমার কাছে নিয়ে আসলো ক্রিয়েটিনিন লেভেল 9 or 10, কিন্তু আমরা যদি ঠিক মতো হিস্ট্রি না নিই দেখা যাবে যে তার হয়তো 4-5 দিন আগে পেশেন্ট হ্যাড এ বাউট অফ ডায়রিয়া। হ্যাঁ, পেশেন্টের ডায়রিয়া হয়েছিল, পেশেন্ট ডিহাইড্রেট হয়ে গেছিল, এই জন্য ওর ক্রিয়েটিনিন আসলে 9-10 হয়ে গেছে। এই জন্য আমাদের এটা খেয়াল করতে হবে যে পেশেন্ট যখন আমার কাছে একটা ক্রিয়েটিনিন নিয়ে আসলো উইথ হাই ক্রিয়েটিনিন লেভেল, পেশেন্টের কি অ্যাকিউট অন ক্রনিক কোনো ইভেন্টস আছে কিনা, কিংবা সে ক্রনিক কারণ সে হয়তো গত 3-4 বছর থেকে সে তার ক্রিয়েটিনিন বেস লাইন ক্রিয়েটিনিন লেভেল ছিল 2 to 3 মিলিগ্রাম
পার্সেন্ট, এবং পেশেন্ট হঠাৎ করে দেখা গেল যে পেশেন্টের ক্রিয়েটিনিন লেভেল বেড়ে 8-9 হয়ে গেছে। তো সেটা হলো কিনা, অথবা পেশেন্ট কোনো কারণে ব্যথা পেয়েছিল আর এনএসএইড খেয়েছিল, তো এনএসএইড এর জন্য হঠাৎ করে কি, তা আমাদের সেজন্য আমাদের মনে রাখতে হবে যে আমরা কোনো একাই অন সিকিউরিটির কোনো কারণ আছে কিনা, যে এক্সেসিভ ফ্লুইড ভলিউম ডিপ্লেশন, আনকন্ট্রোল হাইপারটেনশন, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, নিউ অবস্ট্রাকটিভ ইউরোপ্যাথি, এক্সপোজার টু নেফ্রোটক্সিক এজেন্ট এনএসএইড কিংবা অন্য কোনো অ্যান্টিবায়োটিক যেগুলো নেফ্রোটক্সিক, reactivation or flare of original disease such as lupus or vasculitis. সুতরাং লুপাস নেফ্রোপ্যাথি আছে, সুতরাং এবং সেই পেশেন্টের আবার ফ্লেয়ার হয়েছে, সেজন্য হঠাৎ করে তার রেনাল ইম্পেয়ারমেন্টও বেড়ে গেছে। সুতরাং আমাদের এই জিনিসগুলো মনে রাখতে হবে, and we have to look for this features of this, and we should try to prevent and treatment according to cause, AKA and CKD। কিন্তু আমাদের AKA and CKD কথাটা মনে রাখতে হবে। যদি আমি দেখি যে হঠাৎ করে পেশেন্টের ক্রিয়েটিনিন বেড়ে গেছে এবং কিন্তু হঠাৎ করে কেন বাড়লো, সেটা আমাদেরকে ইভালুয়েট and correct all potential reversible causes of reduced GFR। আমাদের নেক্সট স্টেজ, সেটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট স্টেজ আমি মনে করি, নেক্সট স্টেজ অফ ট্রিটমেন্ট, সেটা স্লোয়িং প্রোগ্রেশন অফ সিকিডি। স্লোয়িং প্রোগ্রেশন অফ সিকিডির জন্য, আমাদের রিসার্ভেশন অফ প্রোগ্রেশন সিকিডির জন্য আমাদের অনেকগুলো জিনিস করতে হবে, যেগুলো আমরা বাই হুইচ উই ক্যান রিটার্ড দ্য প্রোগ্রেশন অফ সিকিডি। একটা হচ্ছে এডুকেট ব্লাড প্রেশার কন্ট্রোল, ইউজ অফ angiotensin aldosterone antagonist, RAS blocker, use of SGLT2 inhibitor if GFR is more than 20 ml per minute, strict control of blood sugar, mineralocorticoid receptor antagonist in some selected cases, dietary restrictions, avoidance of any nephrotoxic agents, statin for control of dyslipidemia, correction of metabolic acidosis, correction of high serum uric acid, lifestyle modification procedures, body weight control, exercise, and smoking quitting. এগুলো হচ্ছে for slowing the progression of CKD. এটা হচ্ছে একটা স্টাডি যেটা করা হয়েছিল in 8,766 patients, এটার নাম ছিল অ্যাডভান্স অন স্টাডি। ওরা পেশেন্টদেরকে মনিটর দ্য পেশেন্টস বেসলাইন ফর 2 years, এবং ওরা দেখেছিল দুইটা জিনিস, একটা ইজিএফআর, একটা ইউরিনারি অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিও। ওরা বলেছিল যে 3 ধরনের পেশেন্টকে 3টে গ্রুপে ভাগ করেছিল। একটা গ্রুপ যাদের যাদের কমে গেছে 40%, মোর দেন 40% অর মোর, যাদের তেমন কোনো চেঞ্জ হয় নাই, আর একটা গ্রুপ যাদের বেড়ে গেছে 40% অর মোর, either EGFR or urinary albumin creatinine ratio. দেখা গেল যাতে EGFR has decreased by 40% more, তাদের hazard ratio for primary outcome has increased to 1.58. Primary outcome কি ছিল? Major cardiovascular event, macrovascular event, যেমন fatal, non-fatal MI and stroke, cardiovascular death, major kidney events, need for renal replacement therapy, kidney death, and all-cause mortality. It's a primary outcome. দেখা গেল তাদের hazard ratio for primary outcome increased to 1.58. যাদের 40% EGFR বেড়ে গেছিল, তাদের hazard ratio ছিল 0.82. আবার যাদের urinary albumin creatinine ratio decreased by 40% or more, তাদের hazard ratio কমে গিয়েছিল 0.96 হয়ে গেছিল, compared to those who had a urinary albumin creatinine ratio increased by 40% or more, তাদের hazard ratio ছিল 1.32 of primary outcome. এবং যাদের EGFR কমে গিয়েছিল more than 40% or more, এবং urinary albumin creatinine ratio বেড়ে গিয়েছিল more than 40% and more, এই দুটার জন্য একসঙ্গে ছিল, তখন তাদের hazard ratio for primary outcome was increased to 2.31. তার মানে হচ্ছে clinically meaningful decrease in EGFR or increase in urinary albumin creatinine ratio over 2 years independently and in combination were significantly associated with higher risk of major clinical outcomes. আমাদের যে মানে ব্লাড প্রেশার কন্ট্রোল যে কত ইম্পর্টেন্ট, সেটা বোঝার একটা উপায় হচ্ছে, দেখেন এটা একটা স্টাডি, ওরা দেখিয়েছিল যার 50 years মেল with hypertension and serum creatinine 2 mg
per deciliter, তার ব্লাড প্রেশার ছিল 140/90। আমরা যদি শুধু ডিক্রিজ দ্য ব্লাড প্রেশার টু 130 to 85, we can delay dialysis by at least 5 years. We delay dialysis by at least 5 years. সুতরাং এটা হচ্ছে ইম্প্যাক্ট অফ ব্লাড প্রেশার কন্ট্রোল কত ইম্পর্টেন্ট ইন সিকেডি। এবং RAS inhibitor যে can slow the progression of CKD has been proven by many studies done in the past. সুতরাং যেমন প্রথমে দেখিয়েছিল লুইস et al. Using captopril, microbes study has shown that ramipril decreases the nephropathy incidence by 24%. IRMA study used irbesartan, renal study used losartan, and IDNT study used irbesartan. And all the studies have shown a significant, very significant 20 to 25% decrease in the risk of developing nephropathy or a progression of nephropathy to dialysis or transplantation. সুতরাং সেই এটা দেখিয়েছে। These are all the studies in diabetic patients. A similar result was also seen in non-diabetic patients with ACE inhibitors. And ACE inhibitors, benazepril or ramipril, in the APRI and RAIN study. সুতরাং we have এখন ACE inhibitor ARB কিভাবে আমাদের এই ব্লাড প্রেশার প্রোটিনুরিয়া কন্ট্রোল ইন সিকিডিতে হেল্প করে। ইন হাইপারটেনশন ইন সিকিডি দেখা গেছে যে there is increased intraglomerular pressure এবং that increases proteinuria and also increased intraglomerular pressure ultimately results in glomerulosclerosis. এবং দেখা গেছে যখন আমরা ACE inhibitor বা ARB দিই, ACE inhibitor ARB এর কাজ কি? ACE inhibitor angiotensin converting angiotensin inhibitor মানে decreases the production of angiotensin 2 এবং ARB decreases the action of angiotensin 2 on through their receptors. সুতরাং blocks the receptors of angiotensin 2. শুধু angiotensin 2 এবং তার ফলে যেটা হয় যে there is dilatation of the efferent arteriole because angiotensin 2 causes constriction of the efferent arterioles. এবং যখন dilatation of the efferent arteriole হয়, that decreases the interglomerular pressure and that decreases proteinuria and also the risk of glomerulosclerosis. ওকে, আমার মনে হয় আজকে এই পর্যন্তই থাক। আমরা কালকে আবার এই স্লোয়িং দ্য প্রোগ্রেশন অফ সিকিডি এখান থেকে আলোচনা শুরু করব। ঠিক আছে স্যার, কোনো প্রশ্ন কি নেবেন আজকে নাকি সব প্রশ্ন কালকে? কোনো কোশ্চেন থাকে একটা দুটো কোশ্চেন নিতে পারি, কারো কোনো বার্নিং কোশ্চেন কিংবা স্যার চ্যাট বক্সে একটা দুটো কোশ্চেন আছে। একটা কোশ্চেন ছিল হচ্ছে যে নিফিডিপিন ইউজ নিয়ে, আমি যদি মিস করে না থাকি, যে নিফিডিপিন ইউজ হ্যাঁ, আমরা তো বলেছি প্রথমে আমরা ACE inhibitor ARB দিয়ে শুরু করব, তারপরে আমরা এটার ম্যাক্সিমাম ডোজে যাওয়ার চেষ্টা করব। তারপরে যদি আমরা দেখি যে ব্লাড প্রেশার হ্যাজ নট বিন কন্ট্রোল, we can use a calcium channel blocker, both dihydropyridine calcium channel blocker, also non-dihydropyridine calcium channel blocker. Non-dihydropyridine calcium channel blocker প্রেফার করা হয় যেসব পেশেন্টদের বেশি proteinuria থাকে, কারণ non-dihydropyridine calcium channel blocker also have the property to reduce proteinuria to some extent. তো সেই জন্য non-dihydropyridine calcium channel blocker ইউজ করতে পারি, verapamil বা diltiazem। আর যাদের আমরা দেখি যে proteinuria, যাদের ব্লাড প্রেশার ইজ, কারণ verapamil কিংবা diltiazem থেকে নিফেডিপিন কি amlodipine is more potent in control of blood pressure. সুতরাং সেই ক্ষেত্রে আমরা ব্লাড প্রেশার কন্ট্রোল করার জন্য নিফেডিপিন কিংবা amlodipine ইউজ করতে পারি in addition to ACE inhibitors or ARB। তারপরে আমরা অন্যান্য ড্রাগগুলো ইউজ করতে পারি, অল অ্যান্টিহাইপারটেনসিভ। আমাদের ইম্পর্টেন্ট ব্যাপার আছে আমাদের ব্লাড প্রেশার হ্যাজ টু বি কন্ট্রোল, এবং সেটার জন্য আমাদের যতগুলো ওষুধ লাগে সেগুলো দিতে হবে, কিন্তু ব্লাড প্রেশার হ্যাজ টু বি কন্ট্রোল। এটা বিকজ কন্ট্রোল অফ ব্লাড প্রেশার ভেরি ইম্পর্টেন্ট ইন স্লোয়িং দ্য প্রোগ্রেশন অফ সিকিডি, in our patients. স্যার একটা ভেরি আর্লি একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে ল্যাব এস্টিমেটেড জিএফআর আর ক্যালকুলেটেড জিএফআর যেটা আমরা মোবাইলে অনেক সময় করি, সেটার মধ্যে রিলায়েবিলিটি নিয়ে কোনো পার্থক্য আছে? না, ওরা তো এইভাবেই করে, ওরা তো মোবাইলেই করে, ওরা তো
অন্য কোনোভাবে করে না। ওরা একটা মোবাইলে ইজিএফআর ক্যালকুলেটরটা বের করে রাখে, ওইটার মধ্যে এই সিরাম ক্রিয়েটিনিন, এইজ এবং সেক্স বসিয়ে দিয়ে ওরা ইজিএফআর বের করে। এটার মধ্যে কোনো কোনো তফাৎ নেই। আপনি যেভাবে করবেন ওরাও ওইভাবেই করবে, ওদের অন্য কোনো উপায় করার কোনো উপায় নাই। দে ক্যানট ডু স্যার এনি। দুটো প্রশ্ন আছে এখানে। হ্যাঁ, definitely. একটা হচ্ছে, ইজ দেয়ার এনি ডিফারেন্স বিটুইন ডায়াবেটিক কিডনি ডিজিজ এন্ড ডায়াবেটিক নেফ্রোপ্যাথি? দুটো টার্মিনোলজির মধ্যে কোনো ডেফিনিশন আসলে পার্থক্য আছে? এটা আসলে তেমন কোনো ব্যাপার নাই, এটা কোনো কোনো তফাৎ নাই। এটা আসলে মানে বিভিন্ন সময় বিভিন্ন নামে ডাকা হয়, ডায়াবেটিক কিডনি ডিজিজ বা ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, একই কথা। দে মিন দ্য সেম থিং। আচ্ছা, আরেকটা প্রশ্ন উনি করেছেন, স্যার আমি এটা হয়তো একটু অন্যভাবে ফ্রেম করতে পারি, যে এআরবি গুলোর মধ্যে কোনো ধরনের সুপেরিয়রিটি আছে কিনা, যে উনি বলেছেন যে টেল মি সার্টেন বেটার দেন আসলে আসলে কিন্তু সত্যিকার অর্থে কোনো সুপিরিয়রিটি নাই, এটা হচ্ছে ক্লাস এফেক্ট। হ্যাঁ, এসি ইনহিবিটর কি এআরবি মানে ক্লাস এফেক্ট। তবে আপনার এটা বুঝতে হবে, যেমন যেমন আপনি টেলমিসার্টানের হাফ লাইফ অনেক বড়, প্রায় অ্যাবাউট 15 to 16 আওয়ার্স। ফলে টেলমিসার্টান দিনে একবার খেলেই হয়। কিন্তু বেশিরভাগ এআরবি আপনাকে দিনে 2বার খেতে হবে, কারণ বেশিরভাগ এআরবি হাফ লাইফ হচ্ছে 6 to 8 আওয়ার্স। বুঝতে পারছেন? সুতরাং আপনার এই হাফ লাইফের ব্যাপারটা একটা ইম্পর্টেন্ট। আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে কি একটু তফাৎ আছে, একদমই তফাৎ নাই সেটা বলা যাবে না। এগুলো হচ্ছে পিক ট্রাফ রেশিও। পিক ট্রাফ রেশিও কেমন? যেমন ধরেন আমি বলি আপনাকে, যেমন এসিমিয়ার মধ্যে আপনি লোসার্টান ইউজ করেন, আপনাকে দিনে 2বার দিতে হবে, একবার দিলে হবে না, কারণ লোসার্টানের হাফ লাইফ হলো অ্যারাউন্ড 7 to 8 আওয়ার্স। তো সুতরাং দিনে 2বার দিতে হবে। তো আপনার সেজন্য আপনার কিন্তু পেরিন্ডোপিলের হাফ লাইফ অনেক লম্বা। পেরিন্ডোপিল আপনার দিনে একবার দিলেই হয়। পেরিন্ডোপিলের আবার সুবিধা হচ্ছে পেরিন্ডোপিলের পিক ট্রাফ রেশিও অনেক কম। মানে মানে পিক ট্রাফ রেশিও মানে হচ্ছে ওষুধটা খাওয়ার পরে যখন অ্যাবজর্পশন পিকে গেল, তখন ওটার যে লেভেলটা থাকবে ব্লাডে, তারপর নেক্সট ডোজ খাওয়ার আগে সেটা যে লেভেল থাকবে, এই দুটার মধ্যে কেমন ডিফারেন্স, সেটা হচ্ছে পিক ট্রাফ রেশিও। বুঝতে পারছেন? এবং এইটার উপর ডিপেন্ড করে, কারণ যেটা হবে আপনার যদি পিক ট্রাফ রেশিও বেশি হয়, তার মানে আপনার ওষুধটা আপনি যখন খেলেন নেক্সট ডোজ খাওয়ার আগে আপনার ওই ওষুধের এফেক্টটা তেমন থাকবে না। তো এইগুলি দেখে একটু ডিফারেন্স আছে, কিন্তু একদম খুব বেশি আমার খুব বেশি ডিফারেন্স তা না, একটু ডিফারেন্স আছে। স্যার আরেকটা কোয়েশ্চেন আছে, হোয়াট ইজ দ্য ফ্যালাসি অফ ইজিএফআর when EGFR not correctly reflects? ও আচ্ছা, ফ্যালাসি এটা আসলে অনেক লম্বা আলোচনা। আমি এখন বলতে পারি, কিন্তু অনেক সময় লাগবে। ইজিএফআর আসলে সত্যিকার অর্থে ইজিএফআর তো এস্টিমেটেড জিএফআর, এটা তো সত্যিকার জিএফআর না। আপনি এটা জিজ্ঞেস করেন। এবং আরেকটা মজার ব্যাপার হচ্ছে ইজিএফআর এ যেটা কনসিডারেশনে নেওয়া হয় না, সেটা হচ্ছে বডি ওয়েট। দেখেন আপনার বডি ওয়েট কনসেন একজন মানে 140 কেজি মানুষের ইজিএফআর আর একজন 50 কেজি মানুষের ইজিএফআর সমান, যদি তাদের সিরাম ক্রিয়েটিনিন এবং বয়স সমান হয়, তাই না? তো এটা তো আসলে এই মধ্যে একটু ফ্যালাসি আছে আসলে। আপনাকে বুঝতে হবে যেগুলো নর্মাল, যারা নর্মাল সাইজড পিপল, মানে বেশি মোটা না বেশি চিকন না, তাদের জন্য ইজিএফআরটা মোটামুটি ঠিক আছে। যারা নর্মাল সাইজ পিপল না, তাদের আসলে ইজিএফআরটা অতটা একুরেট হবে না। বুঝতে পারছেন? আমার একটা পার্সোনাল রিকোয়েস্ট আছে, আগামীকাল আমি জানি না আপনি কালকে হয়তো ডিসকাস করতেও পারেন, যে আপনি নিশ্চয় কালকে রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি নিয়ে কথা বলবেন হয়তো। রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি নিয়ে বেশি কথা বলবো না, কারণ হচ্ছে ডায়ালাইসিস ট্রান্সপ্লান্টেশন নিয়ে বেশি কথা বলা স্কোপ এখানে নাই। কারণটা হচ্ছে এটা হচ্ছে আমি মনে করি যেখানে বেশিরভাগই নেফ্রোলজিস্ট। হ্যাঁ, ডায়ালাইসিস ট্রান্সপ্লান্টের কথা একটা প্রশ্ন ছিল, টেকনিক্যাল হয়ে যাবে। আমি সেই টেকনিক্যাল অ্যাসপেক্ট আপনাদেরকে বোঝানো খুব মানে আমি স্যার সেক্ষেত্রে একটু চাচ্ছিলাম হচ্ছে আপনি যদি 1 লাইন 2 লাইন হলে বলেন, যারা কিডনি ডোনেট করে অর্থাৎ যারা ডোনার। 1 লাইন 2 লাইন আর বেশি হয়তো বলবো, 1 লাইন 2 লাইন বলা যাবে, কিন্তু ডায়ালাইসিস ট্রান্সপ্লান্টেশন রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি নিয়ে বেশি আলাপ আমি আসলে আমি যেটা বলতে চাচ্ছিলাম, যেটা যারা হচ্ছে ডোনার অর্থাৎ যারা কিডনি ডোনেট করে ফেলেছে, হ্যাঁ, তাদের ক্ষেত্রে ম্যানেজমেন্ট বা তারা তো বাই ডেফিনিশন স্ট্রাকচারালি একটা কিছু আমাকে একটা জিনিস বলবো, এই কোশ্চেনটার উত্তর বলবো। আচ্ছা ঠিক আছে।
আরেকটা কোশ্চেন হচ্ছে এসিআই সুপিরিয়রিটি ওভার ওআরবি এআরবি, আমরা এটা নিয়ে কথা বলতে চাই যে এসিআই ইনহিবিটর আর এআরবি এই দুটোর মধ্যে রিডিউসিং প্রোটিনের ক্ষেত্রে কোনো সুপিরিয়রিটি আছে কিনা? আমরা কি এসিআই ইনহিবিটর ইউজ করবো না এআরবি এর সাথে? আসলে সুপিরিয়রিটি নাই, যদিও বিভিন্ন স্টাডিতে কিছু স্টাডি তারা দাবি করে যে এসি ইনহিবিটর ইজ বেটার দেন এআরবি। তো আমার আমার মনে হয়, আবার অনেক স্টাডি আছে ওরা কোনো ডিফারেন্সই খুঁজে পায়নি। তবে এটা বলা একটু ডিফিকাল্ট, তো আমার মনে হয় তেমন কোনো ডিফারেন্স নাই। আপনার প্রিটি ইকুয়ালি এফেক্টিভ আমার ধারণা আর কি। এটা হচ্ছে আমার পার্সোনাল ওপিনিয়ন, বোথ আর ইকুয়ালি এফেক্টিভ। আপনারা যে কোনো একটা ইউজ করতে পারেন। তো এসি এসি ইনহিবিটর সস্তা, সুতরাং সেটার জন্য ইউজ করতে পারেন। মানে আমি যেটা করি যে এসি ইনহিবিটর বেশি ইউজ করি আমি এই কারণে যে এটার দাম অনেক কম কম্পারেটিভলি কম্পেয়ার টু এআরবি, সেজন্য এটা ইউজ করি। তারপরে যে পেশেন্টের যদি কাশি টাশি কিংবা মনে ধরনের সমস্যা হয়, দেন আই সুইচ টু এআরবি। এটা হচ্ছে আমার পলিসি। হ্যাঁ, এটা মোস্টলি বিকজ অফ কস্ট অফ দ্য ড্রাগস। আরেকটা প্রশ্নের উত্তর আপনি অলরেডি দিয়েছেন, মানে এই প্রশ্নটা বারবার আসছে যে আমরা কি তাহলে ল্যাবে ইজিএফআর করতে দিব না? ল্যাবে ইজিএফআর করতে দিবেন না প্লিজ। ওই 2,000 টাকা নষ্ট করার কোনো মানি হয় না। ইটস অ্যাবসলিউটলি ড্রেন অফ মানি। হ্যাঁ, বুঝছেন? আপনি কেন করতে দিবেন? আপনি নিজে একটু এই মোবাইলে করে নিয়েন। ওই 2,000 টাকা সে বিনা কারণে ল্যাবরা রাখে 2,000। বাংলাদেশের সব জায়গায় একই সিস্টেমে করে? বাংলাদেশে কেন, সারা পৃথিবীতে একই সিস্টেমে করে। ইজিএফআর করার আর কোনো সিস্টেম নাই তো দুনিয়াতে। হ্যালো স্যার, উইদাউট হাইপারটেনশন ছাড়া সিকিডি কি হতে পারে স্যার? কি? উইদাউট হাইপারটেনশন ছাড়া সিকিডি কি হতে পারে? হতে পারে, মানে অ্যারাউন্ড 90% পিপল আর হাইপারটেনসিভ। কাছে কোনো কিছু কিছু পেশেন্ট আছে আমি পেয়েছি আমরা, দে আর নট হাইপারটেনসিভ বাট দে হ্যাভ সিকিডি। এটা খুব কম, ইনসিডেন্স খুব কম। মানে মোর দেন, আপনি বলতে পারেন মোর দেন 90% পেশেন্ট আর হাইপারটেনসিভ। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আর কেউ কোনো প্রশ্ন জিজ্ঞেস করতে পারে, আনমিউট করে জিজ্ঞেস করতে পারেন। আচ্ছা, আমার একটা প্রশ্ন জিজ্ঞেস করার ছিল, মানে আমরা যেটা আলোচনা করেছি বুঝতে কোনো সমস্যা হচ্ছে কিনা? না স্যার। মানে যারা শুনছেন তারা বলবেন বুঝতে কোনো সমস্যা হচ্ছে কিনা, এবং আপনার এই বুঝতে কোনো আচ্ছা, আমি স্ক্রিন শেয়ারিং বন্ধ করে দিই। শিওর। হ্যাঁ, এখন বেশি মানুষ নাই, বলে 14-15 জন আছে। তাহলে আমরা যদি 63 পিপল। 63, সরি। আচ্ছা স্যার, আমরা যদি স্যার নোটা অ্যাটেন্ড সমস্যা হয় নাই স্যার, এবং ক্লাসটা স্যার অসাধারণ ছিল স্যার। আপনাকে স্যার অনেক ধন্যবাদ স্যার, খুবই ভালো লাগছে ক্লাসটা এনজয় করছি। বেশি টেকনিক্যাল হয়ে গেছে কেন? আমি মাঝে মাঝে ভাবছিলাম যে বেশি নেফ্রোলজিস্ট না স্যার, না স্যার। মানে এই লেভেলে ঠিক আছে না? কারণ আমার সমস্যা হয় নেফ্রোলজি ক্লাস নিতে গেলে যে আমি বেশি বেশি নেফ্রোলজি ওরিয়েন্টেড হয়ে যাচ্ছে কিনা সেটা অ্যাসেস করা আর কি। এনিওয়ে, তো আপনার বুঝতে কারো কোনো প্রবলেম হয়নি মনে হয়, আশা করি আমরা সহজ করেই বলেছি। আর কালকের পোর্শনটা ইম্পর্টেন্ট, কারণ আমরা কালকে স্লোয়িং অফ প্রোগ্রেশন অফ সিকিউরিটি নিয়ে আলাপ করব। সুতরাং এটা হচ্ছে একটা বিশাল, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার আর কি, যে আমরা সিকিউরিটি, এবং এটা কিন্তু সবারই জানা উচিত। অল ডক্টর শুড নো অ্যাবাউট দিস, কারণ হচ্ছে সবার কাছে সিকিউরিটি পেশেন্ট আছে। এটা আপনারা ইচ্ছা করলে, যেটা আমরা বললাম যেটা যে এসি ইনহিবিটর এআরবি দিয়ে শুরু করলাম, সেরকম আমরা প্রত্যেকটা কম্পোনেন্ট কালকে আলাপ করবো যে প্রোগ্রেশন অফ সিকিউরিটি কমানো কি করা উচিত। আমার মনে হয় এটা মেডিসিন স্পেশালিস্ট, আমার মনে হয় মেডিসিন থেকে সব প্রাইমারি কেয়ার ডক্টর। ওয়ালাইকুম আসসালাম স্যার। অনেক পেশেন্টকে দেখা যায় সিকিডি এন্ড স্টেজ রেনাল ডিজিজ আছে, সেক্ষেত্রে স্যার যে দুটো কথা বললেন, এসি ইনহিবিটর এআরবি আর ক্যালসিয়াম ব্লকার ডায়াবেটিক্স, এই তিনটা ওষুধ দেওয়ার পরে তার প্রেশার কমে না। তারপর আমি আলফা ব্লকার ইউজ করবেন, প্রাজোসিন। এটা দিয়ে যদি স্যার ম্যাক্সিমাম ডোজ স্যার না কমে স্যার, তারপরে এটা ম্যাক্সিমাম ডোজে দেওয়ার পরে না কমলে আপনি ক্লোরোনিপেন দিবেন। আপনি একটা পর একটা ওষুধ দূরে থাকবেন, কারণ ব্লাড প্রেশার হ্যাজ টু বি কন্ট্রোল। এটা হচ্ছে কথা, ওষুধ এক সময় কন্ট্রোল হবেই আপনার। এটা 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 কথাটা ঠিক। অনেক পেশেন্ট থাকে এদের ব্লাড প্রেশার
আর এরা ইয়ে করে না, মানে এদের ব্লাড প্রেশার। তবে আপনাকে মনে রাখতে হবে যে ব্লাড প্রেশার কন্ট্রোল করাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। ব্লাড প্রেশার, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। বলেন বলেন জি। স্যার ওই কিছু নেফ্রোলজিস্টকে দেখছি টা অনেক বেশি প্রিফার করে, এটার কি কারণ? এইখানে আবার আমার কথা হচ্ছে সিলিডি এই এনক্যাপিটেসিড প্রোটিন সি কিন্তু খুবই কম। খুবই কম। এটা আমরা জানি, কিন্তু তারপরেও স্যার কেন জানি কেন মানে জানি স্যার বেশি? না, এটাতে ইডিমা হয় না, সেই জন্য তারা হ্যাঁ এটাতে ইডিমা হয় না বলে এটা 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 এত বেশি পপুলার হয়েছে। হ্যাঁ স্যার নিপিডিপিনে কি ইডিমা হয়? ইডিমা, হ্যাঁ নিফেডিপিনও হয়, এমলোডিপিনও হয়। অ্যামলোডিপিনে তো হ্যাঁ আচ্ছা, এমলোডিপিন আচ্ছা। একটু বেশি হয়, নিফেডিপিন একটু কম হয়, কিন্তু দুটোতেই হয়। কিন্তু এখন স্যার কথা হচ্ছে এইটা পপুলার, সিলিডিপিন পপুলার হয়েছে। হ্যাঁ এটা পপুলার হয়েছে এর জন্য। সুতরাং এটা খুব একটা, এটা অন্য কোনো এটা এটা আমি আমি সিলিডিপিন খুব একটা ইউজ করি না আমার সিকিডি পেশেন্টদের। তার কারণটা হচ্ছে যে এটা দিয়ে প্রেশার কমানো যায় না। লাভ কি প্রেশার না কমলে? ইডিমার কথা যদি চিন্তা করা হয়, যেহেতু মানে যে সমস্ত সিকেটি রোগীদের হচ্ছে যে ডায়োরেটিক চলে, সেক্ষেত্রে তার আসলে আমার সেক্ষেত্রে তো হচ্ছে যে সিলিনিডিপিন মানে ইউজ করে মানে কি একটা সুবিধা হবে, আচ্ছা, মানে এখানে খুব বেশি সুবিধা হবে কি? একজন একটা কমেন্ট করেছেন, আপডেটেড ম্যানেজমেন্ট অফ হাইপারফসফেটিয়া অ্যানিমিয়া, এটা আমি কালকে আমরা আলোচনা করবো ইন ডিটেইল। এগুলো আমি ডিটেইল আলোচনা করবো, বুঝতে পারছেন? আর কোনো কোশ্চেন না থাকলে আমরা আমরা ঠিক আছে কালকে স্যার। আচ্ছা, আমরা কালকে এই এই চেষ্টা করবো এই কোশ্চেন সেশনটা একটু বড় করতে, যাতে যার যা কোশ্চেন আছে মনের মধ্যে সব তারা জিজ্ঞেস করতে পারে। ঠিক আছে? ঠিক আছে স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আমরা কালকের ক্লাসটা ঠিক টাইমে শুরু করতে পারবো আশা করি। আপনারা যারা পার্টিসিপেন্ট আছেন তারা একটু আর্লি চলে আসবেন, তাহলে আমাদের ক্লাসটা হ্যাঁ, আরো একটু আগে শুরু করতে পারবো। কারণ অনেক রাত হয়ে যায় তো। জি স্যার।